জি জি আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম 417, 417 এ, 423, 26 আর 431 পড়ছিলেন। হ্যাঁ, ওটা এটা আমি আলোচনা করি নাই, পড়া দিয়েছিলাম, বলছিলাম যে আপনারা পড়ে আসবেন। পড়ছিলেন কিনা বাসা থেকে? যে 417 হচ্ছে, দেখেন, আপিল ইন কেস অফ অ্যাকুইটাল। আপিল হয় কয়টা ক্ষেত্রে বলতে পারবেন কেউ? কয়টা ক্ষেত্রে আপিল হয়? যেটা 418 ধারাতে বলা আছে, আপিলস অন শর্ট মেথড অ্যাডমিসিবল দুইটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে যদি কোনো আইনে ভুল হয়, আর একটা হচ্ছে ঘটনার সংক্রান্ত। দুইটা বিষয় হবে। আর রিভিশন হয় একটাই, শুধুমাত্র আইনে যদি কোনো ত্রুটি হয় বা অ্যাবিউজ অফ ল হয়, অথবা ইরোর অফ ল, অথবা প্রসিডিংসে কোনো ভুল থাকে, এই ক্ষেত্রেই কেবলমাত্র রিভিশন হবে। আর আপিল হবে কোন ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে আপিল করা যাবে। এখন এই জায়গায় যে ইটা আপিলের যে বিধিবিধান আছে, সেই ক্ষেত্রে আপিলটা কে করবে বলতে পারবেন কেউ? যে আপিলটা কে করে? সংক্ষুব্ধ ব্যক্তি। কখনো বাদী সংক্ষুব্ধ হতে পারে, কখনো আসামি সংক্ষুব্ধ হতে পারে। আসামি কখন করবে? যখন তার সাজা হবে। এই একটা ক্ষেত্রেই আসামি করে। আর দুইটা ক্ষেত্রে করে বাদী। কখন করে? অপর্যাপ্ত কারাদণ্ড হয়েছে, সে দেখতেছে যে না, পর্যাপ্ত সাজা দেওয়া হয়নি, যথাযথ সাজাটা হয়নি, অর্থাৎ তার প্রত্যাশিত সাজাটা হয়নি, তখন সে উচ্চ আদালতে আপিল করে। আরেকটা ক্ষেত্রে হচ্ছে যদি আসামিকে খালাস দেওয়া হয়, যে আসামি খালাস পেয়ে গেছে, তখন সে আপিল করে। তাহলে বাদী করে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আসামি করে একটা ক্ষেত্রে, যে তার সাজা হয়েছে, দেন সে আপিল করে। তাকে যদি সে খালাস দেয়, তখন তো সে আপিল করবে না। তাকে যদি অপর্যাপ্ত কারাদণ্ড দেয়, সেক্ষেত্রেও সে আপিল করবে না। আপিল করবে যে আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা থেকে আমি খালাস পেতে চাই। এই একটা ক্ষেত্রেই সে আপিল করবে। এখন এই আপিলের ক্ষেত্রে 417 ধারাতে বলা হচ্ছে আপিল কেস অফ অ্যাকুইটাল। 417 এতে হচ্ছে আপিল এগেইনস্ট ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, যে খালাসের ক্ষেত্রে আপিল, আর একটা হচ্ছে অপর্যাপ্ত কারাদণ্ডের ক্ষেত্রে আপিল। তাহলে এই দুইটা ধারায় আপিলটা কে করতেছে? আপিল কে করে? আপিলকারী কে? অ্যাপিলেন্ট কে? বাদী, বাদী পক্ষ। কারণ এই জায়গায় বলা হচ্ছে খালাস দিল, পরেরটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েসি অফ সেন্টেন্স, অপর্যাপ্ত কারাদণ্ড। তাহলে অপর্যাপ্ত কারাদণ্ড যদি দেওয়া হয়, তাহলে পর্যাপ্ত কারাদণ্ড দেওয়ার জন্যই তো আপিল করা হচ্ছে। তাহলে কে করবে আপিলটা? বাদী পক্ষ। আর একটা হচ্ছে যে অ্যাকুইটাল, খালাস দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কে করবে? বাদী করবে। আর এর আগে আমরা যেগুলো দেখছি সেগুলো আসামি করতেন। এখন দেখেন যে এই যে অ্যাকুইটালের ক্ষেত্রে বাদী কখন কিভাবে করবে, আর অপর্যাপ্ত কারাদণ্ডের ক্ষেত্রে কখন করবে, কিভাবে করতে পারে। দেখেন, বাদী পক্ষ দুইটা। একটা হচ্ছে যে শেয়ার মামলার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে জিয়ার মামলার ক্ষেত্রে। জিয়ার মামলার ক্ষেত্রে বাদীকে রাষ্ট্র। আর যিনি ভিকটিম অথবা ভিকটিমের পরিবারের কোনো সদস্য মামলাটা ইনিশিয়েট করার জন্য ইনফর্ম করেছিল নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, সে হচ্ছে অনলি ইনফরমেন্ট, সংবাদদাতা। এর বাইরে কেউ না, সে কিন্তু বাদী না। জিয়ার মামলায় বাদী সবসময় রাষ্ট্র, আর শেয়ার মামলায় বাদী থাকে ওই সংশ্লিষ্ট ব্যক্তি। এই জায়গায় রাষ্ট্রের কোনো ইনভলভমেন্ট থাকে না। এখন দেখেন, এই যে যে জিয়ার মামলার ক্ষেত্রেও বাদী, অর্থাৎ যিনি সংবাদ দিয়েছেন, সেও আপিল করতে পারে যদি রাষ্ট্র আপিল না করে। এখন এই জায়গায় বোঝার বিষয় হচ্ছে, দেখেন, নালিশকারী, আর একটা হচ্ছে রাষ্ট্র।
দেখেন আমি লিখছি, মূল মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে নালিশকারী। রাষ্ট্র কি করবে? মূল মামলাও করবে, আপিল আদালতের রায়ের বিরুদ্ধে পারবে। আপিল আদালত যে ডিসিশন দিবে ওই ডিসিশনের বিরুদ্ধেও আপিল করতে পারবে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র আপিল করতেছে কয়বার? খেয়াল করেন, দুইবার। মূল মামলায় আপিলের মূল মামলার রায়ের বিরুদ্ধে আপিলটা করলো আপিল আদালতে। আপিল আদালত খালাস দিয়েছে, তখন সে কি করবে? আরেকবার আপিল করতে পারবে। তাহলে দুইবার আপিল কে করতে পারে? রাষ্ট্র করতে পারে। নালিশকারী, অভিযোগকারী একমাত্র একবারই সে আপিল করবে মূল মামলার বিরুদ্ধে। তাহলে শেয়ার মামলায় আপিল করা যায় কয়বার? একবার। নালিশকারী আপিল করবে কয়বার? একবার। আর জিয়ার মামলায় আপিল করা যায় কয়বার? দুইবার। তাহলে এই জায়গায় আপনি আরেকটু পয়েন্টটা লিখে নেন যে বাদী বাদী পক্ষ একবার আপিল করবে আর রাষ্ট্র দুইবার আপিল করবে। তাহলে একটু পয়েন্ট নেন, এটার পাশেও লিখে নেন যে বাদী পক্ষ ওই ব্যক্তি যদি আপিল করে তাহলে একবার আপিল করবে, সেটি মূল মামলায়, মূল মামলার রায়ের বিরুদ্ধে একবারই আপিল করতে পারবে ব্যক্তি। রাষ্ট্র দুইবার করবে এবং সে দুইটারও ব্যাখ্যা দেন, মূল মামলার রায়ের বিরুদ্ধে এবং আপিলের রায়ের বিরুদ্ধে। দুইবার আপিল হয়। এখন দেখা যাচ্ছে যে জিয়ার মামলায় এই দেখেন, এই রাষ্ট্র মামলা যেহেতু রাষ্ট্রবাদী জিয়ার মামলা, এখন জিয়ার মামলায় রাষ্ট্র আপিল করছে মূল মামলায়, কিন্তু আপিল আদালত এই করে নাই, আপিল আদালতে রায়ের বিরুদ্ধে করে নাই। তখন এই যে নালিশকারী ইনফরমেন্ট ছিল, এখন তো ইনফরমেন্ট, সে তো বাদী নাই, ইনফরমেন্ট, তখন সে রিভিশন করবে, কারণ তখন তো সে আপিল করতে পারতেছে না। এই কারণে সে কি করবে? রিভিশন দায়ের করবে। তাহলে একটু লিখে নেন, যেই জিয়ার মামলায় রাষ্ট্র যদি আপিল না করে, দ্বিতীয় আপিল না করে, তাহলে ইনফরমেন্ট বা সংবাদদাতা করবে, রিভিশন দায়ের করবে। জিয়ার মামলায় রাষ্ট্র আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করলে, সংবাদদাতা রিভিশন দায়ের করবে। জি। সংবাদদাতা ওই যে প্রথমে যে মামলাটা দায়ের করলো, এজাহার দায়ের করলো থানাতে, ব্যক্তি আমরা যাদেরকে বলে থাকি, এখন সে তো মূলত বাদী হওয়ার কথা ছিল সে, কিন্তু সে মামলাটা করার পরে তো রাষ্ট্র হয়ে গেছে। কারণ ওই যে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমাদের বডি এবং আমাদের যে প্রপার্টি আছে এটা সংরক্ষণ করার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যেহেতু ব্যর্থ হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি রাষ্ট্রের কাছে এসে বলছি যে আমার এই ঘটনা ঘটছে, তখন রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলাটা চালায়, বাদী রিভিশন দায়ের করবে। জি। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাদী নালিশকারীকে 60 দিনের মধ্যে আপিল করতে হবে, আর রাষ্ট্র আপিল করবে হাইকোর্ট বিভাগে 6 মাসের মধ্যে। তাহলে রাষ্ট্র আপিল করার জন্য টাইম পাচ্ছে 6 মাস, আর ব্যক্তি যখন করবে এই যে নালিশকারী, তখন তার সময় হচ্ছে 60 দিন। 2 মাস লিখেন না, 60 দিন লাগেন, কারণ পরীক্ষা 2 মাস দেবেন, 60 দিন লাগবে। আইনে 60 দিন উল্লেখ আছে, আপনাকে পরীক্ষাও আসবে 60 দিন। 60 দিন। আর রাষ্ট্র 6 মাস। এখন এই যে 6 মাস এই আইনে তো নাই, ওইটা হচ্ছে তামাদি আইনে আছে। একটা প্রশ্ন আসছিল যে দ্বিতীয় আপিল করা যায় দেওয়ানি কাজে দিতে না ফৌজদারি কাজে দিতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দ্বিতীয় দ্বিতীয় আপিল করা যায়। ও তাহলে একটা নোট নেন, যেহেতু পরীক্ষা তো আপনারা দিবেন, তো সিপিসি সিআরপিসি মিলাই স্যার দিতে আসসালামু হবে। আলাইকুম স্যার। সিপিসি দেওয়ানিতে দুইবার রিভিশন দায়ের করা যায়, আর ফৌজদারিতে রাষ্ট্রপক্ষ দুইবার আপিল করতে পারে। এটা লিখে রাখেন, নোট নিয়ে রাখেন। ওয়ালাইকুম স্যার, আসসালামু আলাইকুম। সিপিসিতে দুইবার রিভিশন দায়ের করা যায়, মনে আছে না? 115 ধারাতে 2 আর একটা হচ্ছে 4। দেওয়ানি বা সিপিসিতে দুইবার রিভিশন দায়ের করা যায়, আর সিআরপিসিতে রাষ্ট্রপক্ষ দুইবার আপিল দায়ের করতে পারে।
দেওয়ানিতে দুইবার রিভিশন দায়ের করা যায়, অর্থাৎ রিভিশন দুইবার দায়ের করা যায়। সিআরপিসিতে রাষ্ট্রপক্ষ দুইবার আপিল দায়ের করতে পারে। রিভিউ শুধু সিপিসিতে আছে, সিআরপিসিতে কোনো রিভিউর বিধান নাই। তবে 105, এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের সেই বিধান অনুযায়ী রিভিউ করতে পারে আপিল বিভাগ। তার নিজের রাইট শুধুমাত্র আপিল বিভাগ রিভিউ করার সুযোগ দেয়, সেটাও যখন মৃত্যুদণ্ডের বিধান থাকে তখন, এর আগে না। কারণ আপিল বিভাগের সব ক্ষমতা আছে, ওটা সংবিধান অনুযায়ী সে পায়। কিন্তু সিআরপিসি তে রিভিউর কোনো বিধান নেই। কারণ সিআরপিসি এটা চলে কোন পর্যন্ত, এই যে আপিল বিভাগে কিভাবে চলবে সেটা কোনো বক্তব্য আছে এই জায়গায় নাই। এই জায়গায় হাইকোর্ট পর্যন্ত বক্তব্যটা বলে এই জায়গায় শেষ। তাহলে ওই জায়গায় আপিল বিভাগে যাচ্ছে কিভাবে? আপিল বিভাগের ওই জায়গায় আলাদা রুলস এন্ড রেগুলেশন আছে, সেই রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী চলে। আর সংবিধানে 105-এর অনুচ্ছেদ অনুযায়ী সেই জায়গায় বলা আছে যে সে তার নিজের জাজমেন্ট রিভিউ করতে পারবে, সেই বিধান অনুযায়ী রিভিউ করার সুযোগ আছে। তাহলে সিআরপিসি তে কোনো রিভিউর বিধান নাই। এরপরে আসেন 417, একই, আমরা ওগুলো পারবো, সহজ, সমস্যা হবে না। আর এই যে একুটালের ক্ষেত্রে কয়েকটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, যাই হোক, ওটা সামনে আছে, আমরা সামনে যা করি সেটা হচ্ছে 423, পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট ইন ডিসপোজিং অফ আপিল। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের কি কি ক্ষমতা আছে। 423, এটা এইটা সেকশনটা মনে রাখবেন, যে আপিল আদালত কি কি করতে পারেন, মামলাটা কিভাবে নিষ্পত্তি করবেন, এই ক্ষমতাটা দেওয়া আছে কত ধারাতে? 423 ধারাতে। একটু নোট নেন যে 423 ধারাতে আপিল আদালতের ক্ষমতা কথা বলা আছে, আপিল নিষ্পত্তির ব্যাপারে আপিল আদালতের ক্ষমতার কথা বলা আছে। জি, স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? আপিল নিষ্পত্তির বলছি ব্যাপারে স্যার, আপিল আদালতের ক্ষমতা। দেখেন এই জায়গায় বেশ কয়েকটা বইতে অনেক কিছু আছে, আমরা একটু দেখেন। যদি খালাস দেয় তাহলে আপিল আদালত কি করতে পারে? বাদী পক্ষ যখন মামলা করবে, আপিল করবে, তখন আপিল আদালত কয়েকটা প্রেক্ষাপট তৈরি করতে পারে যে না, নতুন করে আবার বিচার হবে। অথবা ওই যে যে চার্জ গঠন হয়েছিল ওই চার্জটা আবার পরিবর্তন করে নতুন করে চার্জ গঠন করে বলতে পারে যে এটা রিমান্ডে পাঠানো হোক। ওই যে সিআরপিসিতে যে রিমান্ড মানে কি, রিমান্ড মানে এই জায়গা সিআরপিসিতে রিমান্ড বলতে তো আমরা বুঝি আসামিকে কাস্টডিতে নেওয়া, পুলিশ কাস্টডিতে। আর সিপিসিতে রিমান্ড মানে হচ্ছে যে মামলাটা পুনর্বিচার করা। তো এটাও হচ্ছে যে পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারে নিম্ন আদালতের কাছে। আবার কি করতে পারেন যে না, ওই যে যে বিচার হয়েছে ওই অনুযায়ী নথিতে দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এই যে সাজা দেওয়ার উপাদান আছে, তখন তিনি ওই অনুযায়ী সাজাও দিয়ে দিতে পারেন, যদি খালাসের ক্ষেত্রে হয়। আর যদি অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে হয় তাহলে তিনি এটা দণ্ডটা ওটা বহাল রাখতে পারেন। অথবা তিনি নতুন করে বিচারের জন্য নির্দেশ দিতে পারেন, অথবা আদেশ দিতে পারেন যে না, এটা হবে, এই অধিকতর তদন্ত হবে। কারণ তদন্ত না করে তো বিচার করা যাবে না, যতটুকু আসছে এই অনুযায়ী কোনো সাক্ষ্য প্রমাণে তার সাজা দেওয়ার সুযোগ নাই, তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে বা ফার্দার ইনকোয়ারির জন্য। এরপরে আরেকটা করতে পারেন যে না, ওই সাজাটা বহাল রাখতে পারে। এরপরে যদি দেখা যাচ্ছে যে আরেকটা সাজা আছে, তাহলে ওই মামলাটা আপিলটা কে করলেন? আসামি করলেন, সাজা দিয়েছে, বাদীপক্ষ করে নাই। তখন বাদীপক্ষের ওই মামলায় আদালত তার সাজাটা বহাল রাখতে পারেন, অথবা ওটা পরিবর্তন করে রদবদল করে আইন অনুযায়ী যে ধারায়, ওই ধারায় যে শাস্তি দেওয়ার বিধান ছিল, সর্বোচ্চ শাস্তি দিয়েছে, তাহলে ওই জায়গায় সর্বনিম্ন বিধান আছে, সর্বনিম্ন দিবে। দেখবেন আপনারা অনেক ইসে আছে, আইনে পড়বেন, যখন আমরা পেনাল কোড পড়বো, যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, এরকম পড়ছেন না? তাহলে এই জায়গায় বিধান হচ্ছে যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, যদি এটা গ্রিভিয়াস অফেন্স হয় তাহলে দিয়ে দিবে। আর যদি দেখে যে না, অফেন্স ঠিক আছে, এই ধারাতেই সে অপরাধ করছে কিন্তু অফেন্সটা এতটা না, জোরালো না বা গুরুতর না, তখন কি করবে? এই যে 10 বছর বা তার নিচে অর্থদণ্ড সহ দিয়ে দিতে পারেন আদালত। তখন ওই দৃষ্টিতে ওই ধারাতে আপিল বিভাগ কি করতে পারেন? ওই সর্বোচ্চ সাজা পরিবর্তন করে সর্বনিম্ন সাজাটাও দিয়ে দিতে পারেন। আবার তাকে খালাসও দিয়ে দিতে পারেন। তাহলে সাজা বহাল রাখতে পারেন,
ওই আইন অনুযায়ী রদবদল করে যে আইনটা ওই আদালত দিতে পারতেন, বিচারিক আদালত যে সাজা দিতে পারতেন সেই সাজা দিবেন, অথবা তিনি সাজাটা বাতিল করে দিতে পারবেন। তাহলে এরকম কয়েকটা প্রেক্ষাপটে এই কথা বলা আছে। যাই হোক, আপনার এইটা পড়লে আপনারা আরো সহজে বুঝবেন, আহামরি কঠিন না। 426 ধারা, সাসপেনশন অফ সেন্টেন্স পেন্ডিং আপিল আর রিলিজ অফ অ্যাপিলেন্ট অন বেইল, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 426, 426 সাবসেকশন হচ্ছে 2A। এটা গুরুত্বপূর্ণ যে 1 বছর, 426 সাবসেকশন 2A, এই জায়গা থেকে একটা প্রশ্ন। এর আগে পিছু অনেক বক্তব্য আছে, কোনোটাই আসে না পরীক্ষায়, আসার মতো কোনো কিছু নাই। এই একটাই 426 সাবসেকশন 2A তে কি বলা হচ্ছে, 426-এর 2A বা 2 ক অনেকে বলে, 2 ক, 1 বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি যদি বলে যে আমি আপিল দায়ের করব, এই আপিল দায়ের করার আগ্রহ প্রকাশ করছে যে আমি আপিল দায়ের করব, এই শর্তে যদি ওই ট্রায়াল কোর্টে করে জামিন চায়, তখন আদালত জামিন দিতে পারে তাকে আপিল দায়ের শর্তে। এখন এই আপিল করার পরে, জামিন পাওয়ার পর আপিল করবে এই কথা বলে আপিল জামিন নিয়ে এরপরে যদি পলাতক হয়ে যায়, তখন আপিল তো আর সে করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে, ওয়ারেন্ট থাকে, তখন সে আপিল করতে পারে না। জামিন থেকে আপিল দায়ের করতে হবে, অথবা কাস্টডিতে যেতে হবে, দেন জেল হাজত থেকে আপিল দায়ের করতে হবে। এই এই দুইটার বাইরে কোনো কিছু নাই। যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, জামিনের ছিল কিন্তু ওয়ারেন্ট হয়ে গেছে, জামিনের মেয়াদ শেষ, তখন সে আপিল দায়ের করতে পারবে না। কারণ এই 1 বছর সাজাপ্রাপ্ত আসামি যখন বলবে যে আমি আপিল দায়ের করব, এই শর্তে জামিন নিবে, তখন আদালত একটা টাইম ফিক্স করে দেন যে এত তারিখের মধ্যে তাকে আপিল দায়ের করতে হবে। ওই তারিখের মধ্যে তার সকল ডকুমেন্টস উঠে আপিল দায়ের করে, এই ডকুমেন্টস আবার এই বিচারিক আদালতে দাখিল করতে হবে যে আমি এত তারিখে আপিল দায়ের করছি, মামলা আপিল নাম্বার এত দিলে আপিল, ওই আদালত আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না। তখন আপিল আদালত, আপিল তো দায়ের হয়ে গেল, আপিল আদালত নথি তলব করবে, দেন আপিল আদালতের কাজ, এই আদালতের আর কোনো কাজ নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গা দিয়ে দিল আগামী 18 তারিখে আপনি আপিল করবেন, 18 তারিখের মধ্যে, 18/10/2025, এর মধ্যে আপনার আসামিকে আপনি জামিন করাইছেন, পরবর্তীতে আপনার আসামি আর আপনার সঙ্গে যোগাযোগ করে না, সে মনে করছে জামিন হয়ে গেছে, চলে গেছে, পালায় চলে গেল। এর পরবর্তীতে সে আর আপিল দায়ের করতে পারবে না, কারণ এই টাইমটা যখন চলে যাবে, তখন আপনি ট্রায়াল কোর্টে যখন আবার আসবেন, তখন আপনাকে আর জামিন দেবে না, তখন আপনাকে কাস্টডিতে নেবে, তারপর আপনি জেল হাজত থেকে এসে জামিন নিতে হবে, এই কি বলে আপিল করতে পারবেন, এর আগে আপিল দায়ের করতে পারবেন না। তাহলে আপিল দায়ের করতে হলে এই জায়গায় 1 বছরের কারাদণ্ড দিয়েছে। তাহলে 1 বছর কারাদণ্ড দিলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার ক্লায়েন্টকে যখন আদালত 1 বছরের কারাদণ্ড দিবে, আপনি জানেন যে এই শাস্তি আছে এত বছর, সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে রায়ের দিন উপস্থিত করতে পারবেন। এবং আদালত কোর্টে দেখবেন যে বেশিরভাগই রায় ঘোষণা করে যখন ক্রিমিনাল মামলায়, আসামি পক্ষ টাইম পিটিশন দেয়, কারণ জানে যে আজকে তো আটকে দিবে যদি রায় সাজা হয়ে যায়। কারণ সাজা হয়ে গেলে তখন তার বলবে না ঠিক আছে পরে তুমি আসো, তোমাকে গ্রেপ্তার করবো পরে, বা পরে তুমি কাস্টডি দিতে হবে, এরকম না। ওই জায়গায় রায় ঘোষণা হয়ে যায়, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ করাবে। তো এই কারণেই টাইম পিটিশন দিয়ে থাকি। কিন্তু আপনি যখন দেখবেন যে না 1 বছর বা 2 বছরের কারাদণ্ড আমাকে 1 বছরই দিতে পারে, তাহলে ওই দিনে আপনাকে রায় ঘোষণা করলেও আপনি যখন আপিলের দায়ের শর্তে জামিন চাইবেন, আপনাকে জামিন দিবে আপনার আসামিকে। হুম? হ্যাঁ, 1 বছর, 1 বছরের বেশি হলে দিতেও পারে, নাও দিতে পারে। তবে দেয় 2 বছরে, আমি করাইছি, জামিন করাইছি, দেয় অবস্থা দিবে, কিন্তু 1 বছরে দিবে। হ্যাঁ, ভিতরে গেলে আপিল করা যাবে। জেল হাজত থেকে জেলারে স্বাক্ষরে আসবে সবকিছু, আপিল মেমোটা এ জায়গা থেকে আইনজীবী রেডি করে জেলখানায় পাঠাবে, সে ওই জায়গা থেকে স্বাক্ষর, কারণ তার তো স্বাক্ষর লাগবে আপিলের ওই ফর্মে, আপিলের ওই জায়গায় স্বাক্ষর করবে, জেলার সত্যায়িত করবে যে সে আপিল, এই স্বাক্ষরটা তার সামনে হয়েছে।
না না, 426 হচ্ছে যে শুধু এই বিধানটা যে জামিন দিবে কিনা, তার আর দণ্ডটা পেন্ডিং থাকবে কিনা এই বিধানটা, সে ওই যে 408 অথবা 410 ধারা বিধান অনুযায়ী সে আপিল দায়ের করবে। যদি আপনার সেই হয় দায়রা আদালত হয় তাহলে 408 ধারায়, যদি হাইকোর্ট হয় 410 ধারায় আপিল দায়ের করবে এই বিধান অনুযায়ী। আর এই জায়গায় মূলত যে তার দণ্ডটা স্থগিত থাকবে কিনা, এটা যে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে, দণ্ড স্থগিত থাকবে, তাকে জামিন দিবে। আর ওই এর থেকে যদি বেশি দেয় তাহলে তাকে জামিন দিবে না, আদালত তাকে কাস্টডিতে নিবে। 431 ধারায় অ্যাবেটমেন্ট অফ আপিল, এই অ্যাবেটমেন্ট বা বাতিল আর সে এই পেনাল কোডের অ্যাবেটমেন্ট এক জিনিস না কিন্তু, জানেন তো? গত ক্লাসেও কিছু বিষয় বলছিলাম। এই অ্যাবেটমেন্ট আছে পেনাল কোডের 107 ধারায়। সিআরপিসি 431 ধারায় এই অ্যাবেটমেন্টের অর্থ হচ্ছে অর্থ মনে রাখলে পারবেন। দেখেন, একটা এবিইটি আর একটা এবিএটিই, অ্যাবেট, এটা দুইটাই নাউন। ভার্ব হচ্ছে অ্যাবেট, অ্যাবেট, আর হচ্ছে অ্যাবেট। এই অ্যাবেটের অর্থ হচ্ছে যে অপরাধের সহযোগিতা করা। কোনো একটা অপরাধ হচ্ছে সেই কাজে সহযোগিতা করা, সেটা হচ্ছে অ্যাবেট। আর এই অ্যাবেটটা হচ্ছে যে বাতিল হয়ে যাবে, এটা ভন্ডুল হয়ে যাওয়া, অকার্যকর হয়ে যাওয়া। এই জায়গায় অ্যাবেটমেন্ট অফ আপিল, আপিল অকার্যকর হওয়া বা ভন্ডুল হওয়া বা এটা কি বাতিল হয়ে যাওয়া। কেমন? যেমন আপিলকারী, ওই যে বললাম দুইটা পার্ট, বাদী পক্ষ করতে পারে, আসামি পক্ষ আপিল করতে পারে। আসামি আপিল করছে কখন? তার বিরুদ্ধে যখন সাজা দেওয়া হয়েছে। এখন আপিল করার পরে সে মারা গেছে, মারা যাওয়ার পরে এখন ওই আপিলটা যদি চলে, তখন চালানোর পরে আদালত যদি তাকে খালাসও দেয় তাহলে তো খালাস পেয়ে গেল। আর যদি সাজা বহাল রাখে তাহলে কি ওকে আর সাজা কার্যকর করার সুযোগ আছে? ও তো কবরে চলে গেছে। এই কারণে যখন আপিল দায়ের করবে ওই অবস্থায় যদি আসামি মারা যায় তাহলে আপিলটা বাতিল হয়ে যাবে। তাহলে যে ক্ষেত্রে হোক, এখন বাদী পক্ষ আপিল দায়ের করছে যে তার সাজাটা অপর্যাপ্ত হয়েছে, অথবা খালাস দেওয়া হয়েছে, তাকে যেন সাজা দেওয়া হয় এই মর্মে বাদী পক্ষ আপিল করছে। এখন আসামি মারা গেছে, আসামি মারা গেলে এখনো তার অপর্যাপ্ত সাজা হোক আর খালাস দেয়া হোক তার বিরুদ্ধে হোক, যে তার সাজা দেওয়া হোক, সাজা দিল আদালত, ওটা কার্যকর করার সুযোগ নেই। তাহলে আসামি যখন মারা যাবে তখন বাদী পক্ষ হোক আর আসামি পক্ষ হোক, যেই আপিল করুক আপিলটা বাতিল হয়ে যাবে। শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে যদি আপিল দায়ের করা হয়, সেটা বাদী করুক আর আসামি করুক, যেই করুক না কেন, এটা বাতিল হবে না। কারণ অর্থদণ্ডটা তো তার সম্পত্তির উপরে, সম্পত্তি তো আর মারা যায়নি, মারা গেছে ব্যক্তি, ব্যক্তি মারা গেলে সম্পত্তির উপর কোনো প্রভাব পড়ে না, তার সম্পত্তি থেকে নিয়ে নেওয়া হবে। তাহলে এই জায়গায় লিখে রাখতে পারেন যে আসামি মারা গেলে আপিল বাতিল হবে অর্থদণ্ড ব্যতীত। এই এক কথায় দেখবেন যে সব চলে আসবে। এখন প্রেক্ষাপট উল্লেখ করলো, খালাসের ক্ষেত্রে যদি আপিল মারা যায়, আপিলকারী মারা যায়, তাহলে কি হবে? এই অপর্যাপ্ত কারাদণ্ডের বিরুদ্ধে যদি আপিল দায়ের করা হয় সেই ক্ষেত্রে আসামি মারা যায়, কি হবে? এত কিছু বলার দরকার নাই, করার দরকার নাই। তবে এই জায়গায় খেয়াল করবেন, প্রশ্নে কি বলছে, মারাটা কে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে। আসামি মারা যাচ্ছে নাকি বাদী পক্ষকে মারা যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। যেমন অপর্যাপ্ত কারাদণ্ড দিয়েছে, আপিল দায়ের করছে বাদী পক্ষ যে যাতে বেশি হোক। এখন আপিলকারী মারা গেছে, তাহলে এই জায়গায় আপিলটা কে করলো? খেয়াল রাখতে হবে, বাদী পক্ষ করছে। এখন আপিল দায়ের করলে আপনার মাথার মধ্যে আসে যে মারা গেলে বাতিল হয়ে যাবে, তখন আপনি মনে করলেন যে উত্তর দিলেন তো বাতিল হয়ে যাবে। এটা তো বাতিল হবে না, কারণ আসামি তো জীবিত, মারা গেলে তো বাদী পক্ষ। তাহলে বাদী পক্ষ মারা গেলে তো দণ্ডের কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ,
সে চেয়েছিল যে অপরযুক্ত কারাদণ্ড হয়েছে, পরযুক্ত কারাদণ্ড দেওয়া হোক, সেটা সে আর পাইলো না, কারণ সে আপিলকারী মারা গেল। তো এই জায়গাতে আসামি জীবিত আছে, আসামিকে তো সাজা কার্যকরের কোনো বাধা নাই। সুতরাং আপনাকে দেখতে হবে যে আপিলটা কে করলো আর মারাটা কে যাচ্ছে। এই দুইটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পারবেন, যে যে ক্ষেত্রে হোক মারা, যদি আসামি মারা যায় তাহলে দণ্ড হোক, সাহস হোক, কোনো ক্ষেত্রে আর কার্যকর হবে না, সব বাতিল। কিন্তু দণ্ড যদি অর্থদণ্ড থাকে তাহলে অবশ্যই সেটি কার্যকর হবে, এটা বাতিল হবার সুযোগ নেই। আর আপিলটা কে করছে সেটা খেয়াল করতে হবে, যে আপিলটা কি বাদীপক্ষ করলো নাকি আসামি করলো। যে অপরযুক্ত কারাদণ্ডের বিরুদ্ধে আপিলকারী মারা গেছে, আপনাকে কনফিউজ করার জন্য অপরযুক্ত কারাদণ্ডের বিরুদ্ধে আপিলটা কে দায়ের করতেছে ওই জায়গায় উল্লেখ নাই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে অপরযুক্ত কারাদণ্ডের বিরুদ্ধে আপিলটা কে করবে, বাদী করবে। তাহলে বাদী মারা গেলে কোনো সমস্যা নাই, আসামির সাজা বহাল থাকবে, আপিলও বহাল থাকবে। এরপরে আপনার খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করছে, আপিলকারী মারা গেছে, তাহলে আপিলকারী মারা গেলে এই জায়গায় কি হবে না, এই জায়গায় আপিলকারী যদি মারা যায় ওই রাষ্ট্রপক্ষ চালিয়ে নেবে। এই জায়গায় তো সে নাই, আপনার ওই আসামি তো আছে, আসামি তো এমনিতেই খালাস আছে, এই জায়গায় কোনো প্রভাব পড়বে না। তাহলে এই জায়গায় খেয়াল করতে হবে যে মারাটা কে যাচ্ছে আর হচ্ছে আপিলটা কে দায়ের করছে। তাহলে একটু নোট নিয়ে রাখেন, কে মারা গেল, কে আপিল দায়ের করলো, এটা খেয়াল করতে হবে। এই প্রশ্ন আসলে ইতিপূর্বে কিন্তু আসছে, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। বন্ধ হয়ে গেল, আপিল বন্ধ হয়ে গেল। আচ্ছা, নালিশকারী, বাদী বলতে নালিশকারী মারা গেলে আপিলটা বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু যদি রাষ্ট্র হয়, এদিকে তো আমি এর আগে দেখালাম যে নালিশকারীও আপিল করতে পারে আর রাষ্ট্র করতে পারে। রাষ্ট্র যদি করে, রাষ্ট্র তো আর মরবে না, রাষ্ট্র মরতেছে না, ব্যক্তি মারা যাচ্ছে, হয়তো ওই পিটিয়ে মারা যাবে। যদি ওটা শেয়ার মামলা না হয়, শেয়ার মামলা হয়, আর যদি শেয়ার মামলা হয়, শেয়ার মামলা হলে তো ওই জায়গায় শেষ হয়ে গেল, কারণ সে তার তদবিরের অভাবে মামলাটা খারিজ হয়ে যাবে, আপিলটা খারিজ হয়ে যাবে, যে সে তো অনুপস্থিত। শেয়ার মামলা চালাতে পারবে না সরকার, না, জিয়ার মামলা চালাবে, জিয়ার মামলা সরকার চালাবে। মানে এক কথা আসামি মারা গেলে সে যদি আপিলকারী হয় তাইলেও মামলা খারিজ, আর যদি সে আসামি হয় তাও খারিজ হয়ে যাবে, হ্যাঁ। আর অর্থদণ্ডের ক্ষেত্রে কোনো ই নাই। অর্থদণ্ডের ক্ষেত্রে সেটা থাকবে। হুম। এরপরে আসেন রেফারেন্স রিভিশন, দরকার নেই, রিভিশনে আছে 435 আর 439 এ। 435, 439 এ, আর হচ্ছে 436, এই তিনটা প্রশ্ন এই পাঠ থেকে। আর 436 হচ্ছে 3 পরে। লিখছেন? 435 ধারাতে আছে নথি তলব, যে দায়রা আদালতও নথি তলব করতে পারে, হাইকোর্টও নথি তলব করতে পারে। এ জায়গায় আপনার কে কে নথি তলব করতে পারে? ঊর্ধ্বতন সিনিয়র যে কোর্ট থাকবে সেটা হতে পারে আপনার ম্যাজিস্ট্রেট আদালত যদি হয়, যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে সে তার
অধস্থ না যে আদালত আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সে জায়গা থেকে সে তো নথিটা নিয়ে নিতে পারে, তলব করতে পারে। কিন্তু এই জায়গা হচ্ছে যে মূলত এই নথিটা তলব করতে পারবে দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ। দায়রা আদালত কোনো একটা রিভিশন ফাইল করলে সে নথি তলব করবে, আপিল দায়ের করলে, আপিল ফাইল করলে রিভিশন দায়ের কি বলবে নথি তলব করবে। আর একটা ক্ষেত্রে 436 ধারা অনুসন্ধানের নির্দেশ, মনে আছে 203 ধারা এবং 204-3 কি পড়ছিলাম? 204-3 কিন্তু গত বছর প্রশ্ন আসছিল, 204-3 থেকে, যে না দিলে প্রয়োজনীয় ফিস দেওয়ার, যদি ফিস দেওয়ার বিধান থাকে প্রসেস ফিস, সেটা যদি না দেওয়া হয় এই ব্যর্থতায় মামলা খারিজ হয়ে যায়। তো 203 ধারায় কি আছে? দুইটা বিষয়। একটা হচ্ছে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি আদালতের কাছে মনে হয় সাফিসিয়েন্ট গ্রাউন্ড নাই, দেন খারিজ করে দিবে। আর একটা হচ্ছে যে 202 ধারার যে রিপোর্টটা আসবে, ওই যে অনুসন্ধানে দিয়েছিল, তদন্তে দিয়েছিল, ওই তদন্ত রিপোর্ট পেয়ে এই তদন্তটা কি, যে ঘটনার সত্যতা আছে কি নাই, অপরাধের সাক্ষ্য প্রমাণের জন্য না। আমরা মনে আছে কিনা এই সংজ্ঞা পড়ছি, ইনকোয়ারি আর হচ্ছে ইনভেস্টিগেশনের পার্থক্যটা। যে ইনভেস্টিগেশন কখন হয়, যে ঘটনা অপরাধের এই যে বিচারের জন্য কিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, আর ইনকোয়ারিটা হচ্ছে যে ঘটনার সত্যতা আছে কি নাই এটা যাচাই করা, ওই জায়গায় কোনো তথ্য আনা না। দেখবেন যখন এই নারী শিশু নির্যাতন দমন আইনে যখন হয়, ট্রাইব্যুনালে মামলা ফাইল হয়, তখন ওই আদালত একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় এটা ইনকোয়ারি করার জন্য। ওই ম্যাজিস্ট্রেট তখন বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে, করে সে একটা প্রতিবেদন দাখিল করে যে না হ্যাঁ এটা পাওয়া গেছে। সে কি কোনো সাক্ষ্য প্রমাণে কোনো কিছু দেয় না, জাস্ট ওদের বক্তব্যটা শুনে, শুনে তার কাছে মনে হয়েছে যে না ঘটনার সত্যতা আছে, এতটুকুই। কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছু সেই জায়গায় দাখিল করবে, বিষয়টা এরকম না। তাহলে কোনো দালিলিক সাক্ষ্য ওই জায়গায় উপস্থাপিত হয় না। ওই জায়গায় মৌখিক সাক্ষ্য শুনে তার কাছে অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে না ঘটনার সত্যতা আছে, থাকতে পারে, তার নিজের কাছে মনের কাছে মনে হয়েছে। আর ইনভেস্টিগেশনটা এই জায়গায় মনে হওয়ার কিছু নাই। এই জায়গায় ডকুমেন্টস সরজমিনে যেতে হবে, ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করবে, এই আলামতের সাথে একটা সঙ্গে আর একটা সংযোগ স্থাপন করে তারপরে সে বর্ণনা দিবে যে এই পাওয়া গেছে একটা হত্যাকাণ্ড ঘটছে। তাহলে হত্যাকাণ্ড ঘটলে এই জায়গায় মৃতদেহ পাওয়া গেছে, এই মৃতদেহের পাশে কিছু রক্তমাখা জামা কাপড় ছিল, এরপরে ছুরি উদ্ধার হচ্ছে অমুক জায়গা থেকে, এগুলো ফরেন্সিকে পাঠানো হয়েছে আলামত জব্দ করে, যে সুরতাল তৈরি করে। ফরেন্সিক থেকে যে রিপোর্ট আসছে, বডিটাকে, এই ডেড বডিটাকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে, পোস্টমর্টম থেকে যে রিপোর্ট আসছে বিচারের রিপোর্ট, তারপরে আপনার পোস্টমর্টম রিপোর্ট, এই যে ইনকোয়েস্ট রিপোর্ট, এই টোটাল রিপোর্টের সামঞ্জস্যতা আছে যে একটা হত্যাকাণ্ড ঘটছে অথবা আত্মহত্যা করছে, যেটাই হোক এই ঘটনার একটা অপরাধ সংঘটিত হয়েছে, এই আইনি ধারায় অপরাধ ঘটছে এবং এই অপরাধীরা হচ্ছে অমুক অমুক নাম উল্লেখ করে দিল। এটা হচ্ছে ইনভেস্টিগেশন, যে সে গিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে কি কি আলামত পেয়েছে, কি কি পেয়েছে, বক্তব্য দিয়েছে সাক্ষীরা, সেগুলো লিপিবদ্ধ করা। আর ইনকোয়ারি হচ্ছে জাস্ট যাচাই করা যে এটা সত্যতা আছে কি নাই। তাহলে 202 ধারায় যে রিপোর্টটা আসে, এই রিপোর্টের ভিত্তিতে খারিজ হয়ে যেতে পারে 203 ধারায়। তাহলে 203 ধারায় মামলা খারিজ হয় দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে 200 ধারায় জবানবন্দি, আর একটা 200 ধারার জবানবন্দি নেওয়ার পরে আরেকটা কি 202 ধারার রিপোর্ট পেয়ে। তাহলে এই রিপোর্ট পেয়ে খারিজ হয়ে গেল। আর একটা হচ্ছে 204-3, সেটা কি যে তদবিরের প্রসেস ফি না দেওয়ার কারণে মামলাটা খারিজ হয়ে গেল। এখন খারিজ হয়ে যাচ্ছে, তাহলে এই যে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? বাদীপক্ষ। এখন বাদীপক্ষ নালিশ করলো, ম্যাজিস্ট্রেটের কাছে বিশ্বাস হয় নাই, খারিজ করে দিচ্ছে 203 ধারায়। তখন বাদীপক্ষ কি করবে? উপরের আদালতে যায় রিভিশন করবে। এই রিভিশন আদালত কি করবে? 436 ধারা অনুযায়ী অনুসন্ধানী নির্দেশ দিবে। বলতে পারবে না যে এটা আমলে নেওয়া হোক, এটা বলতে পারবে না। কি বলবে? ফার্দার ইনকোয়ারি করা হোক। কি বলবে? আমরা এটা রিটেন বেসে ক্লাসে আলোচনা করি, এটা নিয়ে একাধিকবার রিটেন বেসে পরীক্ষা প্রশ্ন আসছে যে ম্যাজিস্ট্রেট আদালত আমলে নেয় নাই, খারিজ করে দিচ্ছে, তাহলে উচ্চ আদালত আমলে নেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন কিনা, এই ধরনের প্রশ্ন ইতিপূর্বে আসছে লিখিত পরীক্ষা, তখন এই ধারাটা লিখতে হয়। যাই হোক, আমরা জেনে ফেললাম যেহেতু রিটেন পরীক্ষা থেকেও তো প্রিলিতে কিছু কিছু জায়গা থেকে শর্ট কোশ্চেন দিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করে। তাহলে 436 ধারা কি আছে? অনুসন্ধানের নির্দেশ কোন ক্ষেত্রে? 203 ধারার আদেশ এবং 204-3 ধারার আদেশ, এর এগেনিস্টে 436 ধারায় অনুসন্ধানের নির্দেশ দেবে। 435 ধারায় নথি তলব করবে উভয় ক্ষেত্রে, 439 এতেও করবে, 436 ধারাতেও করবে। আর 439 এতে কি আছে? দায়রা আদালতের রিভিশনের ক্ষমতা। রিভিশন করবে কোন ক্ষেত্রে? আইনের ত্রুটি হয়েছে কেন,
এই মনে করেন একটা মামলায় আপনার একটা আদেশ দিয়েছে আদালত, এই আদালতের যে আদেশটা দিছে এটা বেআইনি হয়েছে, বেআইনি হয়েছে নাকি আইনত হয়েছে, এটা আপনি বুঝাবেন কিভাবে? আপনাকে ওই আইন দেখতে হবে যে আইন এই আছে, সেই কাজটা করছে। কোনো ফ্যাক্ট হিসাবে ফ্যাক্টের ইস্যু নিয়ে আপনি কখনো রিভিশন দায়ের করতে পারবেন না। আপনার সব আদেশ মনোপুত হবে এমনও না, কিন্তু রিভিশন করতে পারবেন ওই ক্ষেত্রে যখন আপনার আইনের কিছু রিকোয়ারমেন্ট আছে কিন্তু সেগুলো ফুলফিল নাই। আপনি কি করলেন? রিভিশন দায়ের করলেন। যেমন আমার কাছে একটা মামলা আছে, সেটা হচ্ছে একটা চেকের মামলা। এই মামলায় আরজিতে, এটা নিঃসন্দেহে আইনজীবীর ভুল, এই কারণে এই আইনজীবীর ভুলের কারণে আসামি খালাস পেয়ে যায়। ঘটনা সত্য, সব ঠিক আছে, আইনজীবী আরজিতে কোনো চেক, এনে একটা মামলা, চেকের কোনো বর্ণনা নাই, চেক নাম্বার নাই, কোন ব্যাংকের চেক, কোনো কিছু নাই, তো কোন অ্যাকাউন্টের চেক, কিছু নেই। ফাইলটা করে দিছে, গতদিন জেরা করছি। তো এনে একটা মামলা সাধারণত জেরা বেশি হয় না, দু একটা প্রশ্ন করে, জাস্ট ফর্মালিটি। তো ওই দিনে জেরা করতে চেয়েছি, এখন জজ সাহেব মানে একটু বিরক্ত, শুরুতে এনে একটা মামলা এত জেরা করে কি আছে, আমি তো স্যার আছে, শুরু করি। তো প্রথমে দুই তিনটা প্রশ্ন করছি, উনি মানে বিরক্ত হচ্ছে, লিখবে কি লিখবে না এরকম একটা। যেই চতুর্থ প্রশ্ন করছি তখন উনি পয়েন্টটা বুঝে ফেলছে যে ঘটনা তো আছে। কারণ প্রথমে প্রাথমিক কিছু বিষয় আলোচনা করার পরে ওনারে শান্ত করছি, করে এবার নিয়ে গেছি যে আপনার এই আরজিতে দেখেন তো কোথায় আপনি এই যে যে তর্কিত যে চেক নাম্বার দিয়ে মামলা দায়ের করছেন, ঠিক এই চেকের মামলা অথবা এই মামলায় যে এই চেকের দাবিতে আপনি আসছেন, এটা আরজিতে কোথায় লিখছেন এটা দেখে বলেন। কোথাও নাই। আইনজীবী বলে হ্যাঁ আছে। আমি শুধু আপনি একটু সহযোগিতা করেন, আমি তো যারা করতেছি আপনার ক্লায়েন্টকে, তা আপনি একটু সহযোগিতা করেন, কোথায় আছে একটু দেখে বলেন। কোথাও নাই। উনি বলে আছে। আমি কোথায় আছে বলেন, এবার উল্টে বলে যে না নাই। তা নাই মানে কি, অবশ্যই খালাস পাবে। তো এই মামলায় চার্জ গঠন করার মতো কোনো উপাদান ছিল না, কোনো প্রতিকার পাবে না, বাদী পক্ষ কোনো প্রতিকার পাবে না, খালাস হয়ে যাবে। সিভিল মামলায় কারেকশন করার সুযোগ আছে, অ্যামেন্ডমেন্ট আছে, ক্রিমিনাল মামলায় অ্যামেন্ডমেন্ট করার সুযোগ নাই। আপনি ভুল করলেন মানে চেক দেখায় কি করবেন? আপনার তো এই জায়গায় এই মামলাটায় দেখেন, এই মামলাটায় আপনার একটা ঘটনা ঘটছে, একটা হত্যাকাণ্ড ঘটছে, আপনি বলে দিলেন। এখন আপনি রক্ত মাখা জামা কাপড় আরেকজনের টাইনে বলে দিলেন যে এই যে ভিকটিমের জামা কাপড়, হবে না তো। এটা আপনাকে ঠিক ওইটাই আনতে হবে, এবং এটা উল্লেখ করতে হবে যে এটা পাওয়া গেছে, আলামত জব্দ করতে হবে, সেটা বা সিলগালা করতে হবে, নাম্বারিং করতে হবে, এবং সেই নাম্বার এই থেকে উল্লেখ করতে হবে। যখন বিচার হবে তখন দেখাতে হবে যে এই যে সেই নাম্বার। আপনার কোনো কিছু নাই, আপনি আর যে একটা রেডি করছেন, চেক নাম্বার নাই। তাহলে চেক নাম্বার যদি না থাকে, তো ঠিক এই চেক দিয়ে যে এই মামলাটা দায়ের হয়েছে প্রমাণ কি? আপনার তো অন্য চেক হতে পারে, সেই জায়গায় এই জায়গায় সে ক্লেম করছে 7 লক্ষ টাকা, সেটা তো 50,000 টাকা হতে পারে। আমি কেন 7 লক্ষ টাকার দিব? তার মানে এই মামলা, আরেকটা ঘটনা আছে, মামলার ওই যে ফরম্যাট থাকে, সতর্ক হবেন ভবিষ্যতে, আর কয়েকদিন পরে তো অ্যাডভোকেট হয়ে যাবেন। তো এই জায়গায় সতর্কতা থাকতে হবে কি জন্য? উনি লিখছে, আর যেটা ওই যে ফরম্যাট থাকে, কোন এক মামলা হয়তো লেখা ছিল ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে ডিজনার হয়েছে, এই কারণে মামলাটা দায়ের করছে, এই ডিজনার হয়েছে চেকটা, এই কারণটা তিনি উল্লেখ করছেন। মূলত এটা অ্যাকাউন্ট ক্লোজ আছে আরো 14 বছর আগে, যে চেকের যে ডেট আছে তার 14 বছর আগে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। সেই ডেট দিয়ে সে এই ডিজনারে লেখা আছে অ্যাকাউন্ট ক্লোজ, আর ওই জায়গায় আরজিতে উনি লিখছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। আমি বললাম যে আপনার এই জায়গায় ডিজনার স্লিপে এই আহ, আপনার চেকটা ডিজনারের কারণটা কি লেখা আছে দেখে একটু পড়ে আদালতকে বলেন। সে পড়লো ইনসাফিসিয়েন্ট ফান্ড, আমি বললাম স্যার একটু লেখেন ইনসাফিসিয়েন্ট ফান্ড, লিখলো। এবার আমি বললাম যে এই যে আপনার মূল এক্সিবিটেড ডকুমেন্ট, ডিজনার স্লিপ দেখেন তো এই জায়গায় কারণটা কি লেখা আছে এবং কয়টা কারণ, বলে যে একটাই কারণ, কি লেখা? কারণ আইনজীবী এবার তো মানে আইনজীবীর মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো যে ঘটনা কোন দিকে নিয়ে গেছে। আইনজীবী বলে কই কই আমি একটু দেখি। আমি বলছি, আপনিও দেখেন। দেখে পরে বলছে অ্যাকাউন্ট ক্লোজ, লিখলো আদালত, লিখলো অ্যাকাউন্ট ক্লোজ। তাহলে এই যে যে চেকটা দিয়ে মামলা দায়ের করছে, যে আরজিতে লেখা আছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, ওই চেকটা তো ডিজনার হয়েছে অ্যাকাউন্ট ক্লোজে, তাহলে ওই চেকটা তো এটা না। বুঝছেন কিনা? তাহলে আসামিকে খালাস দিতে হবে না? অবশ্যই। এবং এটা থাকেন আপনারা যেখানে আর্গুমেন্ট করবো, যদি কেউ কোর্টে দ্বারা নিয়মিত যান, আর্গুমেন্টের এটা অবশ্যই খালাস পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে যে আইনগত ত্রুটি যখন হবে তখন 435 ধারায় নথি তলব করবে, নথি তলব করে আদালত এটা পুনরীক্ষণ করবে যে এটা সঠিক আছে কিনা। এই উদাহরণ দিতে গিয়ে ওটা বোঝাতে গিয়ে মূলত আমার এই মামলার ঘটনা নিয়ে আসলাম। এই মামলা যখন আর কি হলো, চার্জ গঠন করলো, তখন এই মামলায় চার্জ গঠন করাই সহিশুদ্ধ হয় নাই।
কিন্তু ওই সময় রিভিশন দায়ের করতে চেয়েছিলাম, ক্লায়েন্ট আগ্রহী হয় নাই, যার কারণে রিভিশনটা দায়ের করি নাই। এটা হচ্ছে যে রিভিশন, এই আপনার তাজ গঠন করতে হলে উপাদান থাকতে হবে কি কি, আমরা 221 ধারা, 222 ধারা, 223 ধারাতে পড়ে আসছি। কি কি আছে, যে ওই জায়গায় যে বিষয় নিয়ে অপরাধ করা হয়েছে সেই বিষয়টা সুনির্দিষ্ট হতে হবে। যেমন ওই চেকের মামলা, চেকটা সুনির্দিষ্ট হতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে ডেট থাকতে হবে। এখন উনি তো চেকের বর্ণনাও দেয়নি, ডেটও উল্লেখ করে নাই, চেকে একটা ডেট আছে ওই ডেটও উল্লেখ করে নাই। উনি যে সাক্ষীর তালিকা লিখছে যে 1 নম্বর সাক্ষী হচ্ছে বাদী, 2 নম্বর হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা, সাভার, ঢাকা, এতটুকুই। তাহলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা কোন সংশ্লিষ্ট ব্যাংক সুনির্দিষ্ট করে বলতে হবে না, যে অমুক ব্যাংক, ব্র্যাক ব্যাংক নাকি ইউসিবি ব্যাংক নাকি ইসলামী ব্যাংক, একটা নির্দিষ্ট করে বলতে হবে যে অমুক ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা। এরপরে সাভার, ঢাকা, তাহলে এই জায়গায় কোনো ব্যাংকের নাম নাই, তাহলে সুনির্দিষ্ট নাই। এরপর আপনাকে টাইম, প্লেস, ম্যানার, এই তিনটা অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনার মামলা হবে না। টাইম, প্লেস, ম্যানার, যে কোন সময় হয়েছে, ঘটনাটা কোন সময় ঘটছে, কোন স্থানে ঘটছে, আরেকটা হচ্ছে যে কোন পদ্ধতিতে ঘটছে। আর যদি কোন ইনস্ট্রুমেন্ট থাকে যে এই বিষয়ে অপরাধ হয়েছে, যেমন কেউ চুরি হয়ে গেল, তাহলে চুরি হলে কোন জিনিসটা চুরি করছে, অথবা কাউকে আঘাত করছে, তাহলে একটা বডি আছে, একজন মানুষ আছে, সেই মানুষটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে সুনির্দিষ্ট বলতে হবে অমুক ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, বডি নিয়ে যত অপরাধগুলো আছে সেই অপরাধগুলো উল্লেখ করতে হবে, যে এই অপরাধটা করছে এই বডির উপরে, অথবা এই সম্পত্তির উপর এই অপরাধ হয়েছে। আপনাকে সুনির্দিষ্ট টাইম, প্লেস, ম্যানার এন্ড থিংস অর পার্সন, এটা থাকতেই হবে। এইটা যতক্ষণ অনুপস্থিত থাকবে তখন এটি আইনত শুদ্ধ হয়নি। এই কারণে আপনি করবেন রিভিশন, যে আইনে বলা আছে যে টাইম, প্লেস, ম্যানার, পার্সন অর থিংস থাকতে হবে, কিন্তু এই জায়গায় যে চার্জ গঠন করেন এই জায়গাতে কোনো কিছুর উপস্থিতি নাই। তো উপস্থিতি যদি না থাকে তাহলে কি হবে, এটা ওই আদালত বিবেচনা করে তখন আদেশ দিবে। সব ক্ষেত্রে আদেশ, যত আদেশ আছে আদেশের বিরুদ্ধে রিভিশন হবে। আর রায়ের বিরুদ্ধে রিভিশন তখন হবে ওই যে আপিল দায়ের করার কথা, একটা বিষয় বললাম যে রাষ্ট্র আপিল দায়ের করছে একবার, দ্বিতীয়বার আপিল দায়ের করতেছে না, কিন্তু ওই সংবাদদাতা চাচ্ছে যে সে আপিল দায়ের করবে, তখন সে তো আর আপিল দায়ের করতে পারবে না, কারণ সে তো পারে একবার। আর অলরেডি রাষ্ট্র করে ফেলছে, তার মানে তার আর অধিকার নাই, তখন সে কি করবে, রিভিশন দায়ের করবে। ফৌজদারি মামলা একবার রিভিশন দায়ের করা যায়, দেওয়ানি মামলা দুইবার রিভিশন দায়ের করা যায়। দেওয়ানি মামলা যদি হাইকোর্টে একটা রিভিশন দায়ের করে আবার তিনখানে না, ওর ঊর্ধ্বতন আদালত, এটা হচ্ছে যে হাইকোর্টে না, প্রথমে রিভিশনটা কোথায় হবে দেখেন, প্রথম রিভিশনটা হবে আপনার দায়রা আদালতে। দায়রা আদালতে আপনি রিভিশনে হেরে গেলেন, তখন আপনি হাইকোর্টে গিয়ে আপনি রিভিশন দায়ের করতে পারবেন, সেটা অনুমতি সাপেক্ষে, লিভ টু রিভিশন। লিভ টু রিভিশন বলে, যেমন লিভ টু আপিল আছে ওরকম লিভ টু রিভিশন। লিভ টু রিভিশন করা যায় সিভিল ক্ষেত্রে, ক্রিমিনালে না। অ্যাডভোকেট মানে যার মানে মূলত আইনি কারণেই তো মূলত মামলাটা দুর্বল হয়ে গেছে। এখন তার মানে সে তার রেমেডি কি, আমাকে তার কোনো রেমেডি নাই, না আবার নতুন করে কি করতে পারে? নতুন করে মামলা করতে পারবে না, সেকেন্ড মেয়াদ তো শেষ, 6 মাস পার হয়ে গেলে ওইটা দিয়ে আর কোনো মামলা করা যাবে না। আর 420 মামলা করবে, তখন আমরা যে বলবো স্যার এটা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে, 703 ধারা অনুযায়ী কি রেজিডিকেটা বলছি না আমরা, যে একবার যদি একটা বিষয় নিয়ে খালাস হয়ে যায় অথবা সাজাপ্রাপ্ত হয়, তার দ্বিতীয়বার ওটা নিয়ে মামলা করা যাবে না। সেটা যদি এই চেক দিয়ে মামলাটা না করতো তাহলে এটা দিয়ে সে 420 মামলা করতে পারতো, কিন্তু সেটা অবশ্য তার পথটা বন্ধ হয়ে যাবে ওই 403 ধারা অনুযায়ী। আর এখন আপনি যদি মানে সেই উকিল হন, তাহলে আপনি কি করবেন? দোয়া করার জন্য আমি ওই উকিল না হই, কারণ আমি একটা ফাইল যখন করি আমি একাধিকবার দেখি যে আইনের এই রিকোয়ারমেন্ট গুলো ঠিক আছে কিনা, কারণ না করলে আমি সেগুলো ফাইল করি না কখনো। তবে আপনি যেহেতু বললেন ভুল করানোর জন্য ওই রকম কাজ কখনো না করে ফেলি, যে না ক্লায়েন্ট টাকা দেয়নি, কম দিয়েছে, যা যা হবে হোক, এই কাজটাও যেন না করি, এই কাজটাও যেন কখনো না করি, কারণ এটা হলে নিজের বদনাম হবে। না, এটা তো সংশোধন করার কোনো সুযোগ নাই। ক্রিমিনাল মামলায় যদি কোনো ভুল থাকে, এই ভুলের, এই ত্রুটিতে সুবিধা পাবে আসামি পক্ষ, বাদী পক্ষের কোনো কিছু সুবিধা নেই। বাদী পক্ষের মনে ছিল না, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এইগুলো বলে কোনো সুবিধা পাবে না, এটা পাবে আসামি পক্ষ। কারণ আসামি পক্ষ এসে বলবে যে স্যার এই জায়গায় দেখেন ডেটটা কি লেখা আছে, এই লেখা আছে, এই জায়গায় দেখেন কি আছে, তাহলে এই আছে, তাহলে এই জায়গায় তো ঘটনা তো অনিশ্চিত, ঘটনা আসলে কোনটা ঘটছে কোনো কিছু ঠিক নাই, তাহলে আমি খালাস পাবো বা আমি ডিসচার্জ পাবো। এই বক্তব্যটা আসামি পক্ষ দিতে পারবে, বাদী পক্ষ বলতে পারবে না না ওটা টাইপিং মিস্টেক হয়েছে, কারণ এটা নট অ্যামেন্ডেবল, এটা অ্যামেন্ড করা যায় না, সংশোধন করা যায় না। সিপিসি
দেওয়ানি ইসে আরজিতে সংশোধনের বিধান আছে, ক্রিমিনালে কোনো কিছু সংশোধন করা যায় না। জি, এরপরে আসেন, এই কারণেই এই যে যে সংশোধন করা যায় না, এই জন্য স্বাক্ষরের পরে এই যে আমরা 369-এ পড়ছি, মনে আছে কিনা, রিভিউ করা যায় না, যে রায়ে স্বাক্ষরের পরে ফাংশাস অফিসিয়াল হয়ে যায়, জজে ফাংশাস অফিসিয়াল হয়ে যাবে, তিনি আর কিছু করতে পারবে না ওই জায়গায়, ওই রায় একমাত্র ক্লারিক্যাল মিস্টেক যদি থাকে শুধুমাত্র সেটা ঠিক করতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না। এই পার্টে অধ্যায় শেষ, নেক্সট চলে যায়। জি, এরপরে আসেন 476 ধারা, 476, 476 এ, 476 বি, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন ইতিপূর্বে একটা প্রশ্ন আসছে, আরো আসবে। 476, 476 এ, 476 বি, তার মধ্যে এ দরকার নাই, বিটা লাগবে, লিখে রাখেন। 476 এ আছে, কি আছে, প্রসিডিউর ইন কেসেস মেনশনড ইন সেকশন 195, 195 ধারায় উল্লিখিত মামলার ক্ষেত্রে পদ্ধতি, কি পদ্ধতি, 195 ধারায় আসলে কি আছে, আমরা পেনাল কোড পড়ার সময় আলোচনা করছি, পেনাল কোডের 193 ধারার যে অফেন্স, কি অফেন্স মনে আছে, গত ক্লাসে আমরা আলোচনা করছি, গত শনিবারে, মিথ্যা ফলস ডকুমেন্ট বা অথবা ফলস ফেব্রিকেটিং এভিডেন্স আদালতে দাখিল করা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, যদি জুডিশিয়াল প্রসিডিংস হয় সাজা কত, 7 বছর, অন্যান্য ক্ষেত্রে 3 বছর। এই ধরনের অপরাধে শুধুমাত্র এই ম্যাজিস্ট্রেট আদালতে এমন না, কেউ একজন নামজারি করতে গেছে, সেই জায়গায় গিয়ে ভুয়া ডকুমেন্ট সাবমিট করছে, ভুয়া দলিল পত্র, তাহলে তাকে ওই জায়গায় তার বিরুদ্ধে 193 ধারায় মামলা দিতে পারবে ওই সাব রেজিস্ট্রার, অথবা কোনো দেওয়ানি আদালত অথবা রাজস্ব কোর্ট, যে কোনো জায়গায় যারা আছে, অর্থাৎ যে জায়গায় যারা কোনো অধিকার নিশ্চিত হচ্ছে, অধিকার হস্তান্তর হচ্ছে, তার দায়বদ্ধতা হস্তান্তর হচ্ছে, এইরকম জায়গায় যদি কেউ এরকম সরকারি কর্মকর্তার সামনে কেউ মিথ্যা দলিল উত্থাপন করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে মামলাটা দায়ের করবে ওই সংশ্লিষ্ট আদালত, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা অথবা তার প্রতিনিধি হিসাবে, তার যে এজলাসে যদি থাকে, যেমন একজন ম্যাজিস্ট্রেটের আদালতে যদি কখনো কোনো অপরাধ করে ফেলে, কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তখন ম্যাজিস্ট্রেট হচ্ছে মামলাটা দায়ের করবে, কিন্তু তার প্রতিনিধি হিসেবে পেশকারে যে মামলাটা দায়ের করে, সাধারণত হচ্ছে যে এই মামলাটা সেই করবে কিন্তু করলো না। এই যে 476 ধরনের মূল বক্তব্য হচ্ছে যে এই মামলাটা দায়ের করবে ওই সংশ্লিষ্ট আদালত, খেয়াল করেন, 476 ধারার মূল বক্তব্য, সংশ্লিষ্ট আদালতে 195 ধারায় যে অপরাধটা হবে, যে সরকারি কর্মকর্তার অবমাননা হচ্ছে তার কাজের ক্ষেত্রে, সেই জায়গায় মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, মিথ্যা দলিল সাবমিট করা হচ্ছে, এই ক্ষেত্রে আদালত করবে। 476 এতে গিয়ে যে আদালত করে নাই, মামলা আদালত করে নাই, কিন্তু এই জায়গায় দেখেন, যদি আসামি পক্ষ ভুল ডকুমেন্টস ভুয়া ডকুমেন্ট সাবমিট করে, তাহলে এই জায়গায় অ্যাগ্রিড পার্সনটাকে বাদী পক্ষ, বাদী পক্ষ ভুয়া ডকুমেন্ট সাবমিট করে মামলা দায়ের করছে, তাহলে অ্যাগ্রিড পার্সনটাকে আসামি পক্ষ, তাহলে এই জায়গায় যে পক্ষই হোক সেই পক্ষ কি করবে, আদালতের কাছে, আদালতই মামলা করবে, কিন্তু আদালত করে নাই, আদালতের দৃষ্টিতে আসছে কিন্তু মামলা দায়ের করে নাই, তখন আদালতের কাছে সে কি করবে, একটা পিটিশন দাখিল করবে, মামলা দায়েরের জন্য না, মামলা দায়ের আমরা যেভাবে করি ওভাবে না, একটা পিটিশন দায়ের করবে অনুরোধে, যে আপনি এই 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 ঘটনা ঘটছে আপনার আদালতে, এই ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, এটা ভুয়া, আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, আদালতকে অনুরোধ করা, আদালত অনুরোধ শোনে নাই, তখন কি করবে, সে আপিল দায়ের করবে। এই 476 বিতে এই প্রশ্নটা আসছিল, 476 বিতে সম্ভবত কোন পরীক্ষায় দেখেন তো, 21 অথবা 22 বা 23-এ মনে হয় প্রশ্নটা আসছে, আপনার কাছে তো একটা বই আছে, দেখেন তো 476-এর প্রশ্নটা কি ছিল। না, না। আপিল দায়ের হবে কোথায় নাকি, হ্যাঁ, তাহলে এই জায়গায় আছে 476 বি, তাহলে এই প্রশ্নটা আসছে, তাহলে এটা আমরা প্রসিডিউরটা বুঝছি কিনা, তাহলে প্রথমত আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা ডকুমেন্ট সাবমিট করা, এই অপরাধ যদি হয় তাহলে সংশ্লিষ্ট আদালতই মামলাটা দায়ের করবে। আদালত মামলা দায়ের করতে ব্যর্থ হলে তাহলে যে পার্টিটা সংক্ষুব্ধ হয়েছে সেই পার্টি কি করবে, একটা পিটিশন দাখিল করবে
অনুরোধ করে যে আদালত যেন নিজে মামলা দায়ের করে। এখন আদালত ওই পিটিশন নামঞ্জুর করে দিচ্ছে যে না, আমরা কোনো মামলা দায়ের করবো না, আপনার মামলা আর্জিটা এই কি বলে যে পিটিশনটা খারিজ। তাহলে সে সংক্ষুব্ধ হয়েছে, তখন সে কি করবে, উচ্চ আদালতে, অর্থাৎ উচ্চ আদালত বলতে ওর ঊর্ধ্বতন যে আদালতটা আছে, যে আদালতে সাধারণত আপিল হয়, সে আদালতে দায়ের করবে। যেমন আদালতের আপিল আদালত কোনগুলো আমরা এর আগে পড়ছি, দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের মধ্যে কোনো আপিল আদালত নাই, সরাসরি মহানগর দায়রাতে গিয়ে আপিল দায়ের করতে হবে। আর যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাহলে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আপিল আদালত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আর টোটাল এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যত ম্যাজিস্ট্রেট আছে সবার আপিল আদালত হচ্ছে দায়রা আদালত, সেশনস কোর্টে। আর সেশনস কোর্টে যে 3 শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে তার মধ্যে 5 বছরের নিচে যদি কারাদণ্ড দেয় জয়েন্ট সেশন জাজ, তাহলে আপিল হবে দায়রা আদালতে, অন্যথায় এই 3 জনের প্রত্যেকের আপিল চলে যাবে কোথায়, হাইকোর্টে। তাহলে এই যে আপিল আদালতের এই যে যে ইগুলো পড়লাম, এইরকম যে আদালতে এই অপরাধটা ঘটছে তার ঠিক উপরে যে আপিল আদালত আছে সেখানে গিয়ে আপিল দায়ের করবে যে আমার এইটা গ্রহণ করে নাই বা আদালত নিজে মামলাটা দায়ের করে নাই, এই এগেনস্টে সংক্ষুব্ধ ব্যক্তি করবে। এই পার্টে আর কোনো কিছু নাই। এরপর আরেকটা হচ্ছে 491 হেভিয়াস কর্পাস। এটা পরীক্ষায় এত কিছু মনে রাখার দরকার নাই, যে রিট হয় যেগুলো, তার মধ্যে হেভিয়াস কর্পাস একটা, সেটা হচ্ছে যে কাউকে আনলফুলি কনফাইন্ড করে রাখা হয়েছে, তাকে ইলিগালি যখন থাকবে তখন তাকে উদ্ধার করার জন্য যে একটা রিট দায়ের করা হয়, সেটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস বলে। এটা বাকি রিটের কোনো বিধান এই সিআরপিসিতে নাই, শুধুমাত্র হ্যাবিয়াস কর্পাসের বিধানটাই আছে। এখন এটা হচ্ছে 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে করা হয়, এটা সংবিধান অনুযায়ী। সেই ক্ষেত্রে এই জায়গায় বলা আছে শুধুমাত্র হ্যাবিয়াস কর্পাসের কথা। যেমন ভাইয়ের নাম কি, মাহিদুল ইসলাম সাহেবকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে তাকে কোন এক জায়গায় আটক রাখছে, তার পরিবার গিয়ে হাইকোর্টে হ্যাবিয়াস কর্পাসে রিট করবে যে তাকে উদ্ধার করা হোক সশরীরে। অথবা তাকে কি করছে, জেলখানায় আটক রাখা হয়েছে, আদালতে তাকে তার সাক্ষ্য গ্রহণ করার জন্য পিডব্লিউ ইস্যু করতেছে, তাকে আনতেছে না, তখন হাইকোর্টে যে পক্ষ দরকার যে কোর্টে আনতে হবে, উপস্থিত করতে হবে, সেই পক্ষ হাইকোর্টে গিয়ে ই করতে হবে, হ্যাবিয়াস কর্পাসে রিট করতে পারবে যে তাকে যেন অবশ্যই কোর্টের সামনে উপস্থাপন করা হয়, প্রডিউস করা হয়। এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। তাহলে পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এটা যদি আসে সেটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস এই বিধানটা সিআরপিসির কোথায় আছে, কোন ধারায় আছে, শুধু এটাই 491 ধারা। এই জায়গা ধারাটা মনে রাখতে হবে, আর কিছু নাই, আহামরি কিছু নাই এই ধারার মধ্যে। এরপর আছেন 492 পাওয়ার টু অ্যাপয়েন্ট পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিধান বা ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা একটু মুখে মুখে শুনি। এটা হচ্ছে আমরা এই যে এই পাঠের মধ্যে 494টা মনে রাখতে হবে ধারাটা সহ। আর এর মধ্যে কিছু আলোচনা আছে, এটাও আলোচনা মনে রাখলে মনে থাকবে। সেটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর মানে রাষ্ট্রের যারা আইনজীবী বা রাষ্ট্রে প্রতিনিধিত্ব করবে রাষ্ট্রপক্ষের, ওই যে আমরা দেখলাম রাষ্ট্রবাদী, তাহলে রাষ্ট্রবাদী হলে ওই বাদী পক্ষে তো মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী দরকার। এই আইনজীবীটা হচ্ছে পিপি। আর উচ্চ আদালতে গেলে এসডি আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে, তার উপর আছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তাহলে এই জায়গায় নিম্ন আদালতে থাকে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, ডেপুটি পাবলিক প্রসিকিউটর, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এই উচ্চ আদালতের মধ্যে এই জায়গায় 3 শ্রেণীর ই থাকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকেন। তো এই আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হয় আইন মন্ত্রণালয় থেকে, অর্থাৎ রাষ্ট্র নিয়োগ দেয়। তাহলে এই জায়গায় যদি আপনার প্রশ্ন আসে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা প্রসিকিউটর নিয়োগ দেয় কে, তাহলে আপনাকে সরাসরি বলতে হবে রাষ্ট্র বা সরকার নিয়োগ দেয়। তাহলে সরকার যখন গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে, এটা এখন গভর্নমেন্টের প্রতিনিধিত্ব যখন করবে, দেখেন এই যে যে সিভিল মামলা আছে বাংলাদেশের যত এবং ক্রিমিনাল মামলা, এই যে আমরা বলতেছি বাদী রাষ্ট্র, এই বাদীটাকে প্রতিনিধিত্বকে সরকার, রাষ্ট্র, তো এই রাষ্ট্রটাকে একজন ব্যক্তিত্ব আছে নাকি, কোথায় টোটাল জায়গা থেকে একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব আছে, সেই প্রতিনিধি করেছে ডিসি, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট। যেমন আমাদের এই যে যখন ক্রিমিনাল মামলা আসবে তখন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, আর যখন সিভিলে যাবে তখন হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার রাজস্ব, যে ডিসিটি আছে না কোর্ট, এটা সিভিল মামলা ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশে যত রাষ্ট্রের মামলা হয়, রাষ্ট্রবাদী হোক বিবাদী হোক, সিভিল হোক আর ক্রিমিনাল হোক, এই সব মামলার ওই প্রতিনিধিত্ব করা হচ্ছে যে ডিসি বা জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে ক্রিমিনাল মামলার এই জায়গায় প্রতিনিধিত্বটা কার, ডিসির। এই কারণে দেখবেন
যে কিছু কিছু আইনে বলে দেওয়া আছে যে রাষ্ট্রের অনুমতি লাগবে মামলা দায়ের করার জন্য। যেমন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করতে হয়, তাহলে রাষ্ট্রের অনুমতি নিতে হবে এই মামলাটা দায়ের করার জন্য। তখন কি করে, এই আইও যারা থাকে বা যারা এজাহারকারী থাকে, থানার ওসি, তারা একটা অ্যাপ্লিকেশন ডিসি বরাবর দিয়ে থাকে। ওই ডিসি থেকে একটা স্বাক্ষর নিয়ে অনুমোদন নিয়ে এসে তারপরে মামলাটা দায়ের করে। তাহলে এই জায়গা হচ্ছে যে প্রতিনিধিত্ব কে কে করে, স্থানীয় পর্যায়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব ডিসি। এই কারণে আমরা এর আগের একটা সেকশনে পড়ছিলাম যে রায়ের কপি পাঠাতে হবে, দায়রা আদালত যখন রায় দিবে এই রায়ের কপি পাঠাতে হবে কোথায়, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে এটার প্রতিনিধিত্ব করে। এখন কোন জায়গায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে নাই রাষ্ট্র, অর্থাৎ গভর্নমেন্ট করে নাই বা আইন মন্ত্রণালয় করে নাই, তখন কি হবে, ওই মামলা কে চালাবে? তখন ওই যে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, জেলা ম্যাজিস্ট্রেট, তিনি সাব ইন্সপেক্টর নিম্ন পদের হবে না এরকম কোন কর্মকর্তাকে ওই দায়িত্বটা দিয়ে থাকবে। এই কারণে আপনারা যারা কোর্টে নিয়মিত যান দেখবেন জেআর মামলা যেগুলো থাকে, এই মামলায় ওই যে রাষ্ট্রের পক্ষে যখন বক্তব্যটা দেয় তখন দেখবেন জিআর কথা বলে। আর যে মামলাটা ট্রায়াল মামলা, সেই মামলায় কথা বলে হচ্ছে এই কি বলে, পেশকার, পেশকার কথা বলে। আর তাহলে জিআর মামলা যতক্ষণ রিপোর্ট না আসতেছে তখন কথা বলে কে, ওই জিআরও কথা বলে, জিআরওই কথা বলে। তার মানে ওই যে সে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেছে ওই জায়গাটায়, এই কারণে সে কথা বলে। আর রাষ্ট্র যেখানে পিপিটিভি যারা কথা বলে, ওটা রাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত কথা বলে, বাড়তি কথা বলে। ওগুলো এই রিপোর্ট আসার আগ পর্যন্ত তাদের ওই জায়গায় কোনো কাজ নাই। রিপোর্ট আসার পরে মামলাগুলো চালানোর দায়িত্ব তাদের। আর রিপোর্ট আসার আগ পর্যন্ত যত বক্তব্য দিবে সব দেবে ওই জিআর অফিস থেকে। তাহলে জিআর হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। জিআর হচ্ছে জেনারেল রেজিস্টার্ড অফিসার বা সাধারণ নিবন্ধক কর্মকর্তা। ইনি হচ্ছে যে থানার প্রতিনিধিত্ব করে একজন কোর্ট ইন্সপেক্টর হিসেবে, সে তাদেরকে জিআরও বলা হয়ে থাকে। তো এই জিআরও যিনি থাকবেন তিনি অবশ্যই সাব ইন্সপেক্টরের নিম্ন পদের হবেন না। তাহলে এই জায়গায় একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে যে জায়গায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় নাই সেই জায়গায় রাষ্ট্রের এই প্রতিনিধিত্বটা কে করবে সেটা জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে। কাকে করবেন, অবশ্যই এসআই পদমর্যাদার নিম্নে কাউকে করবেন না, তার উপরে করবেন। তাহলে এই জায়গায় র্যাঙ্কটা নির্ধারণ করে দেওয়া আছে। যেমন আমরা 426 এতে পড়ছি, কত বছর হতে হবে, 1 বছরের কারাদণ্ড হলে তখন ওই বিধানটা প্রযোজ্য হবে, সে জামিনটা পাবে, অন্য ক্ষেত্রে পাবে না, এর বেশি যদি পায়। তাহলে এই জায়গা আছে যে কোন পর্যায়ের থাকতে হবে, পুলিশ কর্মকর্তা থাকতে হবে কমপক্ষে এসআই পদমর্যাদায়। তাহলে আপনাকে ওই জায়গায় আপনি যখন লিখবেন তখন কনফিউজ হয়ে যাবেন, এএসআই, এসআই বা বাংলায় লিখলে সাব ইন্সপেক্টর, তাহলে আপনাকে ওই সময় একটু বুঝে নিতে হবে যে কোন র্যাঙ্কের কথা বলা আছে। যাই হোক, তদন্তকারী কর্মকর্তা হয় এসআই নিম্নে কেউ হয় না সাধারণত। এরপরে আসেন 494, ইফেক্ট অফ উইথড্রয়াল ফ্রম প্রসিকিউশন। মামলা যদি তুলে নেওয়া হয় তাহলে কি হবে, এই 494টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ যে মামলা থাকবে, যে বাদী, রাষ্ট্র যে মামলার বাদী, জেআর মামলা, এই মামলা যদি চার্জ গঠনের আগে মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে আসামি ডিসচার্জ হবে। আর যদি ইসের পরে চার্জ গঠনের পরে প্রত্যাহার হয় তাহলে অ্যাকুইটাল হবে। আর জেআর মামলা সকল ক্ষেত্রে যে পর্যায়ে প্রত্যাহার হোক না কেন, সকল ক্ষেত্রে কি হবে, অ্যাকুইটাল হবে, এটা মনে রাখবেন। শেয়ার মামলার ক্ষেত্রে যে পর্যায়ে মামলা প্রত্যাহার হোক না কেন আসামি খালাস পাবে। যখন বাদী মামলাটা প্রত্যাহার করে দিবে আসামি খালাস পেয়ে যাবে। একটা, তবে এই জায়গায় আর একটা বিষয় প্রশ্ন আসে নাই, তবে আমার কাছে মনে হচ্ছে আসবে কোনো একদিন। একটু পয়েন্ট লেখেন 494 ধারাতে প্রত্যাহার করে নেয় না, জিআরও প্রত্যাহার করবে না, ওটা তখন পিপি করবে, পাবলিক প্রসিকিউটর করবে। হ্যাঁ, যদি ওই মামলাটা চার্জ গঠনের আগে প্রত্যাহার করা হয় আসামি ডিসচার্জ হবে, চার্জ গঠনের পরে হলে অ্যাকুইটাল হবে, খালাস পাবে। এবং আপনার এই ধারার কারণে, এই ধারাটা মনে রাখার কারণে, ওই যে এর আগে আমরা যে 203 ধারা, ওই সরি 247, 248, 249, ওইগুলো সব ভুলে যাবো এবং কনফিউজ হয়ে ওই জায়গাটায় এইটা মনে থাকে যে চার্জ গঠনের আগে প্রত্যাহার হলে ডিসচার্জ, চার্জ গঠনের পরে হলে অ্যাকুইটাল। এটা খুব ভালোভাবে গেঁথে যায় মাথায়। এরপরে এর আগে যেগুলো পড়ে আছে ওইগুলো দেখবেন যে এটার কারণে বাকিগুলো সব তালগোল পাকায় ফেলবো। এই জন্যই বললাম যে একটু নোট রাখেন যে শেয়ার মামলা যে পর্যায়ে প্রত্যাহার করা হোক না কেন সকল ক্ষেত্রে আসামি খালাস। আর 441 আর 265 তে কেবলমাত্র ডিসচার্জ হয়, আর 249 ধারায় রিলিজ হয়। আর বাকিগুলো সবগুলো যত জায়গায় আছে সব অ্যাকুইটাল, খালাস পাবে আসামি শেয়ার মামলার ক্ষেত্রে।
নালিশি মামলার ক্ষেত্রে ডিসচার্জ, আর তার চার্জ গঠন হয়ে গেছে তখন প্রত্যাহার করছে, তাহলে খালাস দিয়ে দেবে। কারণ চার্জ গঠন হয়ে গেলে যাওয়া মানে কি আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে। আর চার্জ গঠন হওয়ার আগ পর্যন্ত এটা তো তার কোনো বিচার এখনো শুরু হয় না। তা সেই পর্যায়ে করলে তখন ডিসচার্জ হবে। আর চার্জ গঠন যখন হয়ে গেছে, আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে, ওই পর্যায়ে বাদী আর মামলা চালাতে আগ্রহী না, বাদী তুলে ফেলছে, তখন আসামিকে খালাস দিতে হবে। এর মামলা দেখলাম যে তার আগে কেন হ্যাঁ, আসামি খালাস পাবে। এখন ধারা একাধিক আছে, সামনে দেখবেন পড়তে গেলে তখন আসবে। 494 ধারা আর একটা পয়েন্ট লিখতে বলছি, সেটা লেখেন যে চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলেও খালাস পাবে আসামি। হ্যাঁ, 494-তে লেখেন। আমি আমি এটা একটু লেখেন, তারপরে বলতেছি। এটা আবার ভুলে গেলে পরে ক্ষতিগ্রস্ত হবে। চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলেও আসামি খালাস পাবে। লেখেন খালাস পাবে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে মামলায় চার্জ গঠনের প্রয়োজনীয়তা নাই, সেই মামলায়, যে মামলায় চার্জ গঠনের প্রয়োজনীয়তা নাই সেই মামলায় খালাস পাবে। মামলা প্রত্যাহার করলেও আসামি খালাস পাবে। প্রেক্ষাপটটা হচ্ছে যে মামলায় চার্জ গঠনের প্রয়োজনীয়তা নাই। তাহলে দেখেন আমরা এই জায়গায় তিনটা প্রেক্ষাপট পড়লাম। একটা হচ্ছে চার্জ গঠনের আগে যদি মামলা প্রত্যাহার করা হয়, আসামি ডিসচার্জ হবে। চার্জ গঠনের পরে হলে অ্যাকুইটাল হবে। এটা হচ্ছে কমন কথা। তবে একটা ক্ষেত্রে চার্জ গঠনের আগেও মামলা প্রত্যাহার করলে খালাস পাবে। সেটা হচ্ছে যে মামলায় চার্জ গঠনের কোনো প্রয়োজনীয়তা নাই, সেই মামলায় যে পর্যায়ে করুক না কেন খালাস পাবে। বুঝছেন কিনা? আচ্ছা, এবার আপনার প্রশ্নটা বলেন। শেয়ার মামলা না জিয়ার মামলা? দুইটা আলাদা আলাদা প্রেক্ষাপট। কারণ শেয়ার মামলা প্রত্যাহার করবে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি মামলাটা দায়ের করছে, অন্য কেউ করতে পারবে না। আর জিয়ার মামলায় করবে পাবলিক প্রসিকিউটর, ওই সংবাদদাতা না। সংবাদদাতা এসেও আবেদন করলে পারবে না, এটা করবে পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, এখন হচ্ছে যে আইনের দৃষ্টিতে এটা কেউ আবেদন করার সঙ্গে সঙ্গে আদালত এটা মেনে নিবে তা না। আদালতে এটা শুনানি হবে। আদালতের কাছে যদি মনে হয় যে না, এটা কোনো একটা বাঁচানোর জন্য বা এরা কোনো যোগসাজশ করছে, এটা তখন আদালত নামঞ্জুর করতে পারে ওই পিটিশনটা। আর এটা সব ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করবে আদালতের অনুমতি ক্রমে। এটাও একটু লিখে নেন, আদালতের অনুমতি ক্রমে মামলা প্রত্যাহার হবে। মানে ইচ্ছা করলে মামলা প্রত্যাহার হবে না, আদালতের অনুমতি ক্রমে মামলা প্রত্যাহার হবে। এরপরে সালে পরশু পড়ার সময় দেখবেন যে এই পয়েন্ট গুলো চলে আসবে। আদালতের অনুমতি ক্রমে মামলা প্রত্যাহার হবে। না, জিয়ার মামলা, শেয়ার মামলায় যে কোনো সময় প্রত্যাহার করতে পারবে, সমস্যা নেই। আর শেয়ার মামলা দেখবেন যত শেয়ার মামলা আছে, এই মামলাগুলো গ্রিভিয়াস হেইনাস অফেন্স যেগুলো আছে, এগুলো সাধারণত শেয়ার মামলা থাকে না। এগুলো পরবর্তীতে জিয়ার মামলা হয়ে যায়, যদি বড় হয়, আহ, কি বলে যে ঘৃণ্যতম অফেন্স হয়ে থাকে তখন হয়। আর ছোটখাটো বিষয় যেগুলো আছে, এগুলো ওই সংশ্লিষ্ট ব্যক্তি মামলা দায়ের করে এবং শেয়ার মামলায় থাকে। যেমন যৌতুকের মামলা, এটা একটা ঠুনকো মামলা, যে তারা হাজবেন্ড ওয়াইফ যদি আবার মিউচুয়াল করে নেয়, তখনই মামলাটার কোনো ভ্যালিডিটি নাই। এই কারণে ওই মামলাগুলো সব শেয়ার মামলা হয়। এরপরে চেকের মামলা, চেকের মামলা এরকম, যদি টাকা দিয়ে দেয় তাহলে এই মামলাই চলবে না। এই কারণে এইগুলো দেখবেন যেগুলো ছোটখাটো মামলা, এগুলোই শেয়ার মামলা হয়। আর যেগুলো বড় মামলা, যেগুলো অফেন্সটা বেশি বা বেশি রাষ্ট্রের ইনভলভমেন্ট আছে, সেগুলো রাষ্ট্র যখন বুঝতে পারে যে না এই মামলাটা হওয়া উচিত, তখন শেয়ার মামলা হয়ে যায়। এটা নির্দেশ দিয়ে দেয় তখন, যে পর্যায়ে হোক না কেন। না, হ্যাঁ, যিনি ইটা করছে, শুনানি করবে, সাক্ষ্য প্রমাণ দিবে না, শুনানি করবে, দুই পক্ষের বক্তব্য শুনবে। দুই পক্ষ বলতে যারা প্রত্যাহার করতে চাচ্ছে, কেন চাচ্ছে, বক্তব্যটা রাষ্ট্রের কাছে শুনবে। আদালত শুনে যদি
আদালত সন্তুষ্ট হয় যে না এটা প্রত্যাহারের, যেমন এই যে আহ, বিগত 16 বছরের যে মামলাগুলো হয়েছিল রাজনৈতিক মামলা, এই মামলাগুলোর একটা তালিকা আছে যে কোন কোন মামলাগুলো রাজনৈতিক। দেখা যাচ্ছে কোনো একটা সংগঠন একটা মিছিল করছে, তখন একটা মামলা দিয়ে দিছে। ওই মামলাগুলোর তালিকা করে আইন মন্ত্রণালয় একটা লিস্ট পাঠাইছে নিম্ন আদালতের কাছে, পাবলিক প্রসিকিউটরের কাছে। নট মিন পাবলিক প্রসিকিউটর, ওই ডিসির কাছে পাঠাইছে যে এটা আপনি দায়িত্ব নিয়ে এই মামলাগুলো প্রত্যাহার করানোর ব্যবস্থা করেন, তালিকা দিয়ে দিচ্ছে। তখন এই পাবলিক প্রসিকিউটরদেরকে নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট আদালতে আলাদা আলাদা পাবলিক প্রসিকিউটর আছে, তাদেরকে তালিকা দিয়ে দিয়ে ডিসি বলছে যে এই মামলাগুলো প্রত্যাহার করে নেন। তখন তারা আদালতে গিয়ে প্রত্যাহার করে নিচ্ছে। এখন আদালত তো জানে যে এটা রাষ্ট্রের মন্ত্রণালয় থেকে আসছে, আদালত তো আর এত কিছু নাকচ করতে পারবে যে না আপনার পিটিশন আমি শুনবো না, অবশ্যই এটা মঞ্জুর মঞ্জুর করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা মার্ডার হয়েছে, এখন হুট করে এসে বলতেছে যে আমরা মামলা চালাবো না, তখন আদালত এটা মঞ্জুর করবে না। আদালত বলবে না, এটা তো রাষ্ট্রের একটা নাগরিক কে মেরে ফেলা হয়েছে, এই জায়গায় তো তার বক্তব্য শোনা যাবে না, এটা সাক্ষ্য প্রমাণ হবে, তারপরে খালাস পালি পাবে। তখন রাষ্ট্র সাধারণত করে না। না, ওই যে ডিসচার্জ যখন হবে, ডিসচার্জ হলে চালু করা যাবে, কিন্তু অ্যাকুইটাল হলে চালু করা যাবে না। যদি ওই যে চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে তো অ্যাকুইটাল দিয়ে দিল। আর অ্যাকুইটাল দিলে আমরা দেখলাম 403 ধারা অনুযায়ী যে সাজা যদি দেওয়া হয় অথবা খালাস দেওয়া হয়, তাহলে নতুন করে আর মামলা দায়ের করা যাবে না। কিন্তু ডিসচার্জ যদি দেওয়া হয়, তাহলে এটা এই ডাবল জিওপার্ডি এই নীতি প্রয়োগ হবে না তখন। কারণ তখন তো ডিসচার্জ দিছে, নতুন করে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তার বিরুদ্ধে মামলা চলবে। এরপরে আমরা আসি 496 বেইল। উদাহরণ, এগুলো ছোটখাটো মামলায় দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে কেউ একজন দোষ স্বীকার করে ফেলছে যে আমি এই অপরাধটা করছি, 2 বছরের সাজা দিবে। যেমন 423 ধারা, ধরি 423 ধারা, 423 ধারায় কয়েকটা চর সাপোর্ট দিয়েছে, ইনস্ট্যান্ট সামনের উপর দেখা গেছে, তখন সে দোষ স্বীকার করছে হ্যাঁ আমি করছি, তখন চার্জ গঠন করার প্রয়োজন নাই, সামারি ট্রায়াল দিয়ে দিবে। আপনার 260 ধারাতে পড়ছি, মনে আছে কিনা? সামারি ট্রায়াল, সংক্ষিপ্ত বিচার। এই বিচারগুলোতে চার্জ গঠনের এইরকম ফরম্যাট নাই যে আলাদা আলাদা চার্জ গঠন করতে হবে, এইসব করতে হবে, এত আহামরি নিয়ম কানুন নাই, সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ অবশ্য এটা আলাদা প্রেক্ষাপট, আর এটা আবার আলাদা, তবে কিছু আলাদা আছে। তবে এই জায়গায় আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে এই ফর্মালিটি নাই এত কিছু, যে আপনি দোষী না নির্দোষ এইসব বলতে হবে, এরপরে সাক্ষ্য প্রমাণ হবে, এমন এগুলো নাই। যার কারণে ওইসব মামলাগুলোতে, ছোটখাটো মামলা, এই চার্জ গঠন করা পড়বে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিয়ে দিতে হবে। না না না, ক্রিমিনাল তো বলে দেওয়া আছে সামারি ট্রায়ালটা কে করবে। এই জায়গায় হচ্ছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে পারবে। এর বাইরে আর কেউ সামারি ট্রায়ালের ক্ষমতাটা দেওয়া হয় না। আর যদি দায়িত্ব দেওয়া হয় এম্পাওয়ার্ড বাই গভর্নমেন্ট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দেওয়া হয়, তাহলে পারবে, না হলে পারবে না। আমরা আসি 496, ইন হোয়াট কেসেস বেইল টু বি টেকেন। জামিনযোগ্য মামলায় যখন জামিন দেওয়া দিতে হবে, জামিনযোগ্য, তাহলে এই জায়গায় লেখেন 496 ধারা, জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া আসামির অধিকার, এটা লেখেন। জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া আসামির অধিকার, জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া আসামির অধিকার। জি, লিখছেন? তবে 107 আর 117 চার না কত বলে দেখুন? 107, 107, না না, 107-4 আর হচ্ছে 117-3। 107-4, 117-3 ব্যতীত, 107 ব্র্যাকেটে 4, 117 ব্র্যাকেটে 3, এই দুইটা ধারা ব্যতীত জামিনযোগ্য মামলায় আসামি জামিন পাওয়া অধিকার। অর্থাৎ বেইলেবল সেকশন, আদালতে দাঁড়াবেন, বেইল দিয়ে দিবেন। যেমন এনএক্টের মামলা বেইলেবল সেকশন, আপনার ওই জায়গায় যে দীর্ঘ শুনানির দরকার নাই, এই জায়গায় বেইলেবল সেকশন, আপনি দাঁড়ালে আপনাকে জামিন দিবে, কারণ এটা জামিন পাওয়া তার অধিকার।
এই জায়গায় নাকচ করার কোনো অধিকার আদালতের নেই। তবে দুইটা ক্ষেত্রে পারবে, 107-4 আর হচ্ছে 117-3। এই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে যখন ওই যে মুচলেকা দেওয়া হয় যে সদাচরণ করবো, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এটা সাধারণত মুচলেকার বিধান আছে যে সে আর অপরাধ করবে না, সদাচরণ করবে, গুড বিহেভিয়ার মেনটেন করবে। এইরকম একটা সদাচরণের জন্য মুচলেকাদের আদেশ দেওয়ার পরেও 117-4 অনুযায়ী যখন সে মুচলেকা দিতে অনাগ্রহ প্রকাশ করে বা দেয় না, ব্যর্থ হয়, তখন আদালত তাকে কোনো একটা দণ্ড দিয়ে দিতে পারে বা তাকে কাস্টডিতে নিয়ে যেতে পারে। এটা বেইলেবল সেকশন হলেও যেহেতু সে মুচলেকা দিতে অপারগতা প্রকাশ করছে বা অবজ্ঞা করছে, আদালতের আদেশ মানে নাই, তখন নিয়ে নিতে পারে। তখন বেইলেবল সেকশনে এটা দাবি করলেও সে জামিন পাবে না। বুঝছেন কিনা? ওই প্রেক্ষাপট। অন্যান্য ক্ষেত্রে, সকল ক্ষেত্রে জামিনযোগ্য মামলা জামিন চাইবেন, আদালত দিয়ে দিবেন। 497 ধারা, when bail may be taken in case of non bailable offense, জামিন অযোগ্য মামলায় কখন জামিন পাবে আসামি? জামিন অযোগ্য মামলার সাধারণত যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ হয়, আদালতের কাছে যদি মনে হয়, প্রতীয়মান হয় যে না, এই মামলায় এই আসামি এই অপরাধটা করতে পারে, করছে এরকম না, সেটা তো পরের বিষয়, মনে হয়েছে যে করতে পারে, সাক্ষ্য প্রমাণ দৃষ্টিতে মনে হচ্ছে যে এই আসামি এই অপরাধটা করছে, আদালতের কাছে এরকম মনে হলে জামিন দিবে না। আর যদি মনে হয় যে না, এরকম অপরাধ করে নাই, তাহলে আদালত জামিন দিতে পারে, মে নট শ্যাল। আমরা এই এভিডেন্স একটা পড়ছি না, মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম আর কনক্লুসিভ প্রুফ। এটা কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে। মে থাকা মানে যে জায়গায় দেখবেন যে মে আছে আইনে, ইংরেজিতে মে লেখা আছে, দেন বুঝবেন যে এটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে দিতেও পারে, নাও পারে। যে জায়গায় লাগবে লেখা আছে শ্যাল, এটা আদালতে বাধ্য। এটা না করলে আপনি উচ্চ আদালতে গিয়ে আদালত অবমাননা মামলা করতে হবে যে আইন লঙ্ঘন করছে, আদালত আমি এটা অধিকার ছিল আমাকে দেয় নাই। তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যদি না থাকে, তাহলে যে অপরাধের সত্যতা প্রতীয়মান হচ্ছে না কিন্তু অভিযোগ আছে, আদালত তখন জামিন দিতে পারেন। সেটা মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, তার বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক। যেমন নির্বাহী কি বলে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের অভিযোগের মামলার বিচার করার এখতিয়ার তার নাই, কিন্তু তিনি জামিন দিতে পারবেন। কোন ক্ষেত্রে? যখন তার কাছে মনে হবে যে না, এই অপরাধটা এই আসামি করে নাই, তখন তিনি জামিন দিতে পারবেন। আরেকটা হচ্ছে যে তিন তিন ধরনের ব্যক্তি আছে, তাদেরকে আদালত জামিন দিতে পারেন। একটা হচ্ছে 16 বছরের নিচের বয়স্ক ব্যক্তি, সেটা মেইল ফিমেল উভয় ক্ষেত্রেই 16 বছরের নিচে। আরেকটা হচ্ছে যে যদি মহিলা হয় সেই ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে ইনফার্মিটি বা অক্ষম ব্যক্তি, অসুস্থ, সিক, এরকম যদি যে অক্ষম, স্বাভাবিক চলাচল করতে পারে না, তাকে হেল্পার লাগে, তাকে চলাচল করতে হলে, হতে পারে যে সে প্যারালাইজ হয়ে গেছে অথবা এত বৃদ্ধ হয়ে গেছে যে তাকে ধরে ধরে নিয়ে চলতে হয়, তখন সেই ক্ষেত্রে আদালত যতই তার বিরুদ্ধে অভিযোগ থাকুক তাকে জামিন দিতে পারেন। দিবেন এরকম নাই, জামিন দিতে পারেন। তাহলে আপনি যখন ডিফেন্স লয়ার হবেন, আপনার আসামি পক্ষের জামিন করাতে চাইবেন, তখন আপনাকে খুঁজতে হবে যে আইনের কোন কোন উপাদান আমার আসামি পক্ষে আছে। তখন আপনি আইন অনুযায়ী দেখাই দিবেন যে এই আইন অনুযায়ী স্যার আমার আসামি দেখেন এই রোগে আক্রান্ত, বা আমার আসামি মহিলা, অথবা আমার আসামি যে কম বয়সী, তাহলে আমাকে এই জামিনটা আমি পাইতে পারি, এই অভিযোগ থাকলেও আমি আইনত আমাকে এই সুযোগটা দেয়া আছে, আপনি ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করে আমাকে আপনি জামিনটা দিতে পারেন। আপনাকে এই প্রেক্ষাপটটা তৈরি করতে হবে। এরপর আসেন 498, পাওয়ার টু ডিরেক্ট অ্যাডমিশন টু বেইল অর রিডাকশন অফ বেইল। যে এই জায়গায় অ্যাডমিট বেইল, এটা হচ্ছে 498, এটা দায়রা আদালতও পারেন, এটা হাইকোর্ট বিভাগও পারেন। এই জায়গায় একটু আপনারা নোট নেন, সেটা হচ্ছে আহ দায়রা আদালত 498 বা 498 ধারার এই ক্ষমতাটা দায়রা আদালতেরও আছে, হাইকোর্টেরও আছে। তবে বাংলাদেশে সাধারণত এটি হাইকোর্টে এখনো পর্যন্ত দায়রা আদালত কারণে অ্যান্টিসিপেটরি বেল দেয় না, এটি হাইকোর্ট থেকেই নিয়ে আসতে হয়। এই প্র্যাকটিসটা দায়রা আদালতে নাই, কিন্তু আইনে বলে দেয়া আছে এই ক্ষমতাটা দায়রা আদালতেরও আছে, হাইকোর্টেরও আছে, একই ক্ষমতা। এই যে আমরা শেয়ার মিস করি, যারা নিয়মিত কোর্টে যান, এই শেয়ার মিসের নিষ্পত্তি হয় 498 ধারা অনুযায়ী। এখনো পর্যন্ত অ্যান্টিসিপেটরি বেইলের এইটা কার্যকারিতা হয়নি বা এই প্র্যাকটিসটা নাই, এটি সাধারণত হাইকোর্ট থেকে করে আনতে হয়। পরীক্ষা যদি আসে তাহলে হ্যাঁ, পরীক্ষা আসলে যে বিধানটা কি দায়রা আদালত
নিম্নের কোন কোন আদালত করতে পারে, ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে, তখন আপনি দিবেন দায়রা আদালত এবং উচ্চ আদালত, হাইকোর্ট বিভাগ দুইটারই আছে। হ্যাঁ, অথবা ক প্লাস খ, অথবা দিয়ে দিল যে দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগ, এভাবে দিয়ে দিল, অথবা কোনোটি নয়, এভাবে প্রশ্নের ধরন দেখে। হ্যাঁ, তাহলে অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিন দুইটা আদালত দিতে পারে 498 এ। এটি দুইটা আদালতেরই এখতিয়ার আছে এবং একই এখতিয়ার, এভাবে আলাদা আলাদা বলা নাই যে অমুকের এতটুকু নাই। বিভিন্ন জায়গায় কিন্তু ধারাতে আছে যে হাইকোর্টের এই বিধানটা আছে কিন্তু দায়রা আদালত এইটা ব্যতীত বাকিগুলো ব্যবহার করতে পারবে বা সমান ক্ষমতা থাকবে, কিন্তু এই 498 এ এরকম বলা নাই, সব ক্ষমতা আছে, হাইকোর্টেরও যে ক্ষমতা দায়রা আদালতেরও একই ক্ষমতা। এরপরে এর মাঝখানে আর কিছু আহামরি কিছু নাই। আমরা চলে আসি 509 তে। দেখেন 509 এ, রিপোর্ট অফ পোস্টমর্টেম এক্সামিনেশন, এই যে পোস্টমর্টেম যে রিপোর্টটা, সেই কথাটা 509 এতে আছে। এই ক্ষেত্রে এই জায়গায় একটা বিধান আছে, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে আদালতে এসে সাক্ষী দিতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। তো যদি তার রিপোর্টটাই যদি আদালতে পৌঁছায় তাহলে এটা আদালত ধরে নিবে যে না ঠিক আছে, রিপোর্টটা সঠিক আছে, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি। হ্যাঁ, এরপরে আসবেন 511। যে এ 500 না না, 511 দেখেন, প্রিভিয়াস কনভিকশন আর অ্যাকিউটাল হাউ প্রুভ। এই যে আমরা 221 ধারাতে একটা পড়ে আসলাম, 221-এর 7 ধারাতে, যে প্রিভিয়াস কনভিকশনটা কখন চার্জের সময় আনতে হবে, কখন আনতে হবে, যখন ওই সেম অফেন্স করছে দ্বিতীয়বার বা তৃতীয়বার, যে সে একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, এটা দেখাতে হবে যে সে শুধু আজকে প্রথমে এই মামলায় চুরি করছে এমন না, এর আগেও সে চুরি করছে বা এর আগেও সে ডাকাতি করছে, তাকে এই জায়গায় ডাবল পানিশমেন্ট দেওয়া হোক বা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সে প্রথমবার অপরাধ করছে, এই জন্য যেন দয়া মায়া করে কম শাস্তি দেওয়া না হয়, এই জন্য ওই প্রিভিয়াস কনভিকশনটা নিয়ে আসা হয়, যে অমুক অমুক জায়গায় সে সাজা পেয়েছে। এইটা কিভাবে প্রমাণ করতে হবে, এই কথাটা বলা আছে 511-তে। দুই ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে যে ওই আসামি প্রিভিয়াস কনভিকশনে জেল কাটছিল, জেলখানায়, তাহলে জেলারের কাছে ওই জায়গায় তোর খাতা আছে, ওই খাতার ওই রিপোর্ট দিয়ে, জেলারের স্বাক্ষরিত রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারে, যেহেতু রাষ্ট্রপক্ষ, এটা প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের, রাষ্ট্রপক্ষ এটা আনার ব্যবস্থা করবে। আর একটা হচ্ছে যে কোর্টে যে জায়গায় নথি থাকে, নথি থাকে কোথায়, রেকর্ড রুমে। এই রেকর্ড রুম থেকে নকল দেয় কে, নকল কারক। এই নকল কারক যদি রেকর্ড রুম থেকে নথি এনে দেখে যে না এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই আসামি সাজা খাটছিল জেল হাজতে, অথবা তাকে এই মামলা, মামলা নাম্বার এত, ধারা এত, এটা এত তারিখে নিষ্পত্তি হয়েছে, তাকে এত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সাজাপ্রাপ্ত হয়েছে, সে হয়তো জেল খাটে নাই, তাহলে এটা তিনি উল্লেখ করে একটা সার্টিফাইড কপি দিতে পারেন, এই সার্টিফাইড কপিটা আদালতে সাবমিট করা যাবে। তাহলে এটা দুইটা ওয়েতে, একটা হচ্ছে যেই জায়গায় নথি থাকে সেই কর্মকর্তার স্বাক্ষরিত রিপোর্টের ভিত্তিতে, দ্যাট মিন সার্টিফাইড কপি। আরেকটা হচ্ছে যেই কারাগারে সে জেল হাজতে ছিল সেই কারাগারের কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে, তাহলে দুই ভাবে করা যায়। এখন একজন আসামিকে সাজা দেওয়া হয়েছে, সে জেল কাটে নাই, পলাতক ছিল, তাহলে তারটা কিভাবে প্রমাণ করবেন, তারটা হচ্ছে নথি থেকে। নথি আছে কোথায়, নথি থাকে রেকর্ড রুমে, ওই রেকর্ড রুম থেকে নিয়ে নকল কারকের মাধ্যমে এই সার্টিফাইড কপি জমা দিতে হবে, বাদী পক্ষ জমা দিবে। এইটাই দুইটাই কথা বলা আছে যে হাউ প্রুফ, কিভাবে প্রমাণ করবে। আরেকটা হচ্ছে 512, রেকর্ড অফ এভিডেন্স ইন অ্যাবসেন্স অফ অ্যাকিউজ, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কখন হবে, আমরা এর আগে পড়ছি না যে আসামির অনুপস্থিতিতে বিচার হবে কখন, 353 ধারাতে বলা আছে এই আইনের, 353 তো নাই ঠিক, 353 ধারাতে বলা আছে এভিডেন্স টু বি টেকেন ইন প্রেজেন্স অফ অ্যাকিউজ, আসামির উপস্থিতিতে বিচার হবে, এই কি বলে সাক্ষ্য গ্রহণ হবে। আর এই 512-তে আছে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যাবে, কখন যাবে, 339 বি অনুযায়ী যখন এই যে ট্রায়াল ইন অ্যাবসেন্সে হবে, সেই ক্ষেত্রে এই জায়গায় আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যাবে, এ জায়গায় কোনো কি হবে না, অপরাধ হবে না। হ্যাঁ, বিজ্ঞপ্তি করার পরে, হ্যাঁ, যখন সে উপস্থিত হবে না, আদালতের কাছে প্রতিমান হবে, ওই ক্ষেত্রে সমন হবে, ওয়ারেন্ট হবে, দেন পত্রিকায় বিজ্ঞপ্তি, একটা বাংলা পত্রিকায়, জাতীয় দৈনিক
ওয়াইড সার্কুলেশন অর্থাৎ বহুল প্রচারিত এরকম একটা দৈনিক জাতীয় বাংলা পত্রিকায় দিতে হবে। উপস্থিতিতে 453। হ্যাঁ, এই জায়গায় মূল বিষয় হচ্ছে যে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে, সেটা আছে 353-তে। আর 512-তে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করার বিধান আছে, যে তার অনুপস্থিতিতে করা যাবে। কয়টা বাজে? না, আজকে শেষ হয়ে যাবে দেখো, এই পার্টটা শেষ। আচ্ছা, 525 দরকার নাই, 526টা একটু পড়ে নিন, যে মামলা বদলি হয় কিভাবে। এটা একটু বলে ফেলি, এটা ওই যে সিভিল মামলার মতো বদলি হওয়াটা, যে আপনার যদি এক ম্যাজিস্ট্রেট আদালত থেকে আর এক ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বদলি করতে হয়, যদি যে আদালতে আপনি আবেদনটা করছেন ওই আদালতে যদি জুরিসডিকশন ওই দুই আদালতের উপরই থাকে, তাহলে ওই আদালতে আপনি আবেদনটা করতে পারবেন। যেমন ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে আপনি আর এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেবেন, আপনি মামলা দায়ের করবেন কোথায়? মহানগর দায়রা আদালতে, কারণ তার অধীনে এই দুইটাই আছে। আবার আপনি কি করলেন, যে এক দায়রা আদালত থেকে আরেক দায়রা আদালতে নেবেন, আপনি মহানগর দায়রাতে করবেন। কিন্তু আপনার যদি হয় যে না, ঢাকার একটা মামলা আপনি নিয়ে যাবেন কোথায়? বরিশালে, তাহলে বরিশাল কোথায় আর ঢাকা কোথায়? ঢাকার যিনি দায়রা আদালত আছেন তার তো বরিশালের আদালতের উপর এখতিয়ার নাই, লোকাল জুরিসডিকশন নাই। আবার বরিশালের ওই আদালতেরও লোকাল জুরিসডিকশনটা ঢাকাতে নাই। তখন আপনার এই দুই আদালতের উপরই লোকাল জুরিসডিকশন আছে একমাত্র হাইকোর্টে। তখন আপনাকে বদলি মিস করতে হবে হাইকোর্ট বিভাগে। এরকমই সিভিল ক্রিমিনাল দুটো সেম, সহজ আছে। এরপরে আমরা চলে আসি আচ্ছা ইররেগুলার প্রসিডিংস এ। এই জায়গায় কিছু বিষয় আছে। আহ 529 আর হচ্ছে 535, এই দুইটা পড়লে হবে। এটা হচ্ছে যে যদি চার্জ গঠন না করা হয়, এর কারণে যদি আসামি তার ডিফেন্স নেওয়ার ক্ষেত্রে সে ব্যর্থ হয়, যে চার্জ গঠন হয়নি, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনয়ন করা হয়েছে এটা সে বুঝতে পারেনি, এই না বুঝতে পারার কারণে সে তার পক্ষে ব্যবস্থা নিতে পারেনি, তখন এই চার্জ গঠন না করাটা এটা মারাত্মক ভুল হবে। আর যদি চার্জ গঠন করে নাই, এক্ষেত্রে আসামিও তার আর কি ডিফেন্স নিতে ভুল করে নাই বা বুঝতে অক্ষম হয়নি, তাহলে এটা কোনো বড় ধরনের ক্ষতি হবে না। আর মামলার যে কোনো পর্যায়ে যদি বড় ধরনের মারাত্মক ক্ষতি না হয়, যে আসামি পক্ষ বুঝতে অক্ষম হয়েছে এরকম যদি প্রমাণ করা যায়, তাহলে আবার সেই প্রসিডিংসটা বাতিল হয়ে নতুন করে আবার শুরু হবে। আর যদি আদালতকে বোঝানো যায় যে না, এই প্রসিডিংসে ভুল হলেও আসামি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি, তাহলে ওই প্রসিডিংসটা বাতিল হবে না। এতটুকুই এই জায়গায়। এরপরে মিসসেলেনিয়াসে আছে এই যে 539 তে লোকাল ইন্সপেকশন। আমরা ক্রিমিনাল সিভিলেও পড়ছি, লোকাল ইন্সপেকশন কোথায় আছে মনে আছে? 26 আদেশের 26 আদেশে আছে। তো 539 বি লোকাল ইন্সপেকশন, স্থানীয় পরিদর্শন। আর লোকাল ইনভেস্টিগেশনটা কোথায় আছে? সিআরপিসি তে 148 ধারাতে আছে লোকাল ইনভেস্টিগেশন, আর এটা হচ্ছে লোকাল ইন্সপেকশন। জি। এরপরে আসেন 540। 540 লেখেন সাক্ষী রিকল, এটা লিখে রাখেন, সংক্ষেপে লেখেন 540 সাক্ষী রিকল। আর 540 হচ্ছে এটা, এই 540 এটা প্রয়োগ আছে। এটা হচ্ছে আমরা 205 এবং 540 এটা সেম। 205 হচ্ছে ওই যে ব্যক্তিগত উপস্থিতি অব্যাহতি দেয়, আইনজীবীর উপস্থিতির মাধ্যমে সে হাজিরা দিতে পারবে, ওই বিধানটাই হচ্ছে 540 এতে। এটা হচ্ছে ট্রায়াল মামলায়, আর ওটা হচ্ছে যে কগনিজেন্স কোর্টে। ট্রায়াল কোর্টের হচ্ছে 540 এতে। 548। 548
দ্বারা মনে রাখার দরকার নাই। কপিস অফ প্রসিডিংস, এই যে আমরা যে নকল তুলি এই কোর্ট থেকে, এই প্রসিডিংস এর নকলটা তুলি 548 ধারা অনুযায়ী। আর এই জায়গায় আমারই প্রশ্ন তেমনই নাই, একটা প্রশ্ন আছে এদিকে। 556, কেস ইন হুইচ জাজ অর ম্যাজিস্ট্রেট ইজ পার্সোনালি ইন্টারেস্টেড। যদি কোনো ম্যাজিস্ট্রেট অথবা জজের ব্যক্তিগত ইন্টারেস্ট থাকে সেই মামলায় কি হবে? সেই মামলায় বদলি হয়ে যাবে, বদলি করে অন্য আদালত করবে। যেমন আমাকে ভাইভাতে, জুডিশিয়ারি ভাইভাতে জিজ্ঞাসা করছিল হাসান ফয়েজ সিদ্দিকী স্যার, যে আপনি জজ হলেন, আপনার এক আত্মীয় এসে বললো যে আমার এই আসামি কোনো অপরাধ করে নাই এবং খুব কান্নাকাটি করলো, আপনিও দেখলেন যে না আসলে কোনো অপরাধ করেনি, তখন আপনি এটা জামিন দিবেন কিনা? যদি এই 556 ধারা অনুযায়ী দেওয়া যাবে না। কি জন্য? আমি ওই মামলা শুনবো না। কেন শুনবো না? কারণ ইন্টারেস্ট আছে, কারণ ওই পক্ষের সাথে আমার একটা সংযোগ হয়ে গেছে। আমি এই জায়গায় বিবেচনা করতে গেলে এক পক্ষে আমি রায় দিয়ে দিতে পারি, এই কারণে, বা আদেশ দিয়ে দিতে পারি, এই কারণে মামলাটা শোনা যাবে না, বদলি হবে। তাহলে 556 হচ্ছে যে মামলায় জজের অথবা ম্যাজিস্ট্রেটের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেই মামলায় তিনি বিচারক হতে পারবেন না। জি, 561 দ্বারা স্পেশাল প্রভিশনস উইথ রেসপেক্ট টু অফেন্স অফ রেপ বাই হাজবেন্ড। এটা হচ্ছে যে হাজবেন্ড কর্তৃক যদি রেপ হয়, এই মামলা যদি কেউ দায়ের করে, এই মামলার বিচারটা কে করবে? আর হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা কে হবে? এই জায়গায় গুরুত্বপূর্ণ এটা। এই মামলায় সিএমএম, সিজেএমএম আদালতে এই অভিযোগ দায়ের করতে হবে, আর তদন্ত করবে ইন্সপেক্টর। এর আগে আমরা সব জায়গায় দেখবেন যে সাব ইন্সপেক্টরের কথা বলা আছে, এই ক্ষেত্রে আছে ইন্সপেক্টর। একটু নোট রাখেন এই জায়গায়। 561 ধারাতে সিএমএম অবলিক সিজেএমএ অভিযোগ দায়ের হবে বা বিচার হবে, আর করবেন তদন্তকারী কর্মকর্তা হবেন ইন্সপেক্টর র্যাঙ্কের কোন কর্মকর্তা। আর হচ্ছে 561A লাস্টেরটা, 561A, এটা হচ্ছে ইনহিরেন্ট পাওয়ার। ঠিক এই ইনহিরেন্ট পাওয়ারটা সিভিলে কোথায় আছে? 151 ধারা আছে। সিভিলে বাংলাদেশের যে কটা কোর্ট আছে সব কোর্টেরই 151 ধারায় প্রয়োগের ক্ষমতা দেয়া আছে, কিন্তু ক্রিমিনাল কোর্টে শুধুমাত্র হাইকোর্টকে এই ক্ষমতাটা দেওয়া আছে, আর কোনো কোর্টকে দেওয়া হয়নি। আর আপিল বিভাগের তো এমনিতেই সংবিধান অনুযায়ী তার পাওয়ার আছেই, সে সবকিছু করতে পারে। আর হাইকোর্টে 561 ক্ষমতাটা দেওয়া আছে, এটা তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে যে অ্যাবিউস অফ ল প্রসিডিং, যে কোনো একটা এই কোডের এই কার্যবিধির কোনো একটা কার্যক্রমের মিস ইউজ হয়েছে। মিস ইউজটা কেমন? যে কোনো একটা ভুলের কারণে আইনত ওই কাজটা হয়ে গেছে, কিন্তু এর মাধ্যমে হয় বাদী না হয় আসামি পক্ষ কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এর দ্বারা আসলে কেউ লাভবান হচ্ছে না, এই বাস্তবায়নটা হলে তখন 561 এটা করে দিতে পারে। আর একটা হচ্ছে যে ন্যায় বিচারের স্বার্থে, আর একটা, তিনটা আছে, আরেকটা জন্য কি আছে, ওই তিনটা লিখতে আসে না সাধারণত। তারপর দেখি, হ্যাঁ ওটা হচ্ছে অ্যাবিউস অফ ল, কার্যকর ক্ষেত্রে, রাইট। কোন একটা দেখা যাচ্ছে যে কার্যকর করা যাচ্ছে না, তখন আদালত নির্দেশ দিয়ে দিতে পারবে এটা কার্যকর করার জন্য। জি, এটা হচ্ছে টু মেক such orders as may be necessary to give effect to any order under this code or to prevent abuse of process of any court, otherwise to secure the ends of justice। ন্যায় বিচারের স্বার্থে অথবা কোনো এই কোর্টের কোনো প্রসেস অ্যাবিউজ রোধ করার জন্য, অথবা এই কোডের কোনো একটা বিধান কার্যকর করার জন্য, এই তিনটা ক্ষেত্রে 561 এতে দেওয়া যাবে। যেমন এই যে যে মামলাটা বললাম, আমার নিজের ইন্টারেস্টের যে মামলা, আমি এঙ্গেজ লয়ার, যে জায়গায় কোনো নাই, চেকের বিবরণ নাই, তাহলে চেকের বিবরণ নাই, এই মামলায় যদি কোন রকম সাজাটা দিয়ে দেয় আদালত, আদালত যদি মনে করে যে না চেক যেহেতু আছে দিয়ে দিই সাজা, তখন এই 561 এর ব্যবস্থা আমরা নিতে পারবো। কি জন্য? যে এই জায়গায় কোনো কিছু নাই, চেকটা তো অন্য কিছু হতে পারে, যে যে চেকটা হয়তো 50,000 টাকা ছিল, সেই চেকটা দিয়ে সে এখন 7 লক্ষ টাকার একটা চেক দিয়ে এই মামলাটা দায়ের করে ফেলছে। তাহলে এই মামলাটা যে 7 লক্ষ টাকার ওই চেকটাই যে এই মামলা, সেটা প্রমাণ কি? সেটা আমাকে আর্জিতে দেখতে হবে, তো আর্জিতে তো কোনো কিছু উল্লেখ নেই। তাহলে এটা
তখন কোয়াশে চলে যাবে। আমরা নাম শুনছি হয়তো কোয়াশমেন্ট বলি, কোয়াশমেন্ট শব্দটা সঠিক না, ওটা হচ্ছে কোয়াশ। কিন্তু কোয়াশমেন্ট ওটাকে, কোয়াশটা নাউন, এই ভার্ব ওটাকে আমরা নাউন বানাই নিছি, কিন্তু ওটা আইন ইসে নাই। কিন্তু ইংরেজি ভাষায় কোয়াশমেন্ট নামে কোনো শব্দ নাই। কোয়াশ। জি, আমাদের আনুষ্ঠানিকভাবে সিআরপিসি ক্লাস শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর অনলাইনে যারা সংযুক্ত আছেন, আছে তো নাকি? জি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমি দিল ওয়ালাইকুম মোহাম্মদ। আসসালাম। জি, প্রশ্ন আছে? জি জি, স্যার, আপনাদের কারো কোনো শুরুতে প্রশ্ন? যে বিষয়টা জি, দিয়ে শুরু করছিলেন স্যার, শুরু থেকে স্যার 417 ক ধারা পড়াইছিলেন স্যার, যে জি, আপিল জি। হয় দুইটা ক্ষেত্রে, আইন